ওকে, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন আমরা একটা টপিক শুরু করতে যাচ্ছি। সেই টপিকটার নাম হচ্ছে রুট লোকাস। ওকে, রুট লোকাস। ওকে, লোকাস হচ্ছে সঞ্চার পথ বাংলায়। লোকাসের বাংলা হচ্ছে সঞ্চার পথ। তো আমরা প্রথমে একটা সিস্টেমের কথা, একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এটা নিয়ে আমরা আলোচনা করি। খুব মানে বলা যায় বহুল পরিচিত, একটা পপুলার একটা মানে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, যেটা আপনারা বারবার দেখেছেন হয়তো এই কোর্সে। আচ্ছা, এটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, ঠিক আছে? যেখানে এই যে সামনের এই এতটুকু অংশ হইতেছে আমার ফরওয়ার্ড পাথ, আর যে ফরওয়ার্ড পাথের মধ্যে এখানে একটা ব্লক, ঠিক আছে, কে লেখা হইতেছে, এটা একটা গেইন। ঠিক আছে, এই ব্লকের কাজ হচ্ছে সে একটা গেইন দেয়, ফরওয়ার্ড পাথে একটা গেইন প্রোভাইড করে। এটা একটা ধরেন সিস্টেম, কথার কথা এটা আমাদের একটা প্ল্যান্ট ধরেন। আর এটা হচ্ছে আমাদের ফিডব্যাক যে নেটওয়ার্কটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফিডব্যাক নেটওয়ার্ক। তো এই জিনিসটা আসলে বেসিক্যালি হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, একটা ক্লোজড লুপ সিস্টেম। ঠিক আছে, তো এই ক্লোজ লুপ সিস্টেমের আমার ট্রান্সফার ফাংশন, যেটা ট্রান্সফার ফাংশনকে আমি সংক্ষেপে টিএফ লিখি, সেটা কি হবে, সিএলটিএফ বলি যেটাকে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে কেজিএস, কারণ ফরওয়ার্ড পাথে যেহেতু দুইটা ব্লককে ক্যাসকেড আকারে দেখানো হয়েছে, এটা কারণ আছে কেন আমি দুইটা ব্লক কিভাবে আলাদা দেখিয়েছি। আর নিচে হইতেছে ওয়ান প্লাস ফরওয়ার্ড পাথের যে ট্রান্সফার ফাংশন কেজিএস ইনটু ফিডব্যাক পাথের ট্রান্সফার ফাংশন এইচএস, এটা আপনারা জানেন ব্লক রিডাকশন টেকনিক পড়ানোর সময় এটা বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ফিডব্যাক যে কন্ট্রোল সিস্টেমটা দেখানো হয়েছে, যেটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম, সেটা ট্রান্সফার ফাংশন সিএলটি, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি আমি এখানে এই সিস্টেমটাকে যদি একটু ওপেন করে দিই এখান থেকে, ঠিক আছে, অর্থাৎ ফিডব্যাকটাকে যদি আমি ডিসকানেক্ট করে দিই ভাবে করে, তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমটাকে আমি আর ক্লোজ লুপ বলতে পারবো না, কারণ লুপ কিন্তু আর এখানে কমপ্লিট হচ্ছে না, এই জায়গায় ওপেন হয়ে যাচ্ছে। তার ফলে আমরা এটাকে বলতেছি কি এখন ওপেন লুপ সিস্টেম, মানে এই অবস্থা এটা হচ্ছে কি ওপেন লুপ। ঠিক আছে, এবং ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যেটা, ঠিক আছে, ওএলটিএফ যেটাকে বলা হয়, সেটা কি হবে? সেটা হবে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমি যদি এখান থেকে শুরু করি, ঠিক আছে, এখন আগে খেয়াল করে দেখেন, আগে হচ্ছে কি এই এইচএসটা ফিডব্যাক পাতা ছিল, কিন্তু এখন আমি চাইলে এভাবে আসতে পারি কিন্তু, ঠিক আছে, এভাবে আমি হচ্ছে তিনটাকে এভাবে ক্যাসকেড করতে পারি, ক্যাসকেড আকারে চিন্তা করতে পারি। সো আলটিমেটলি আমাদের ওএলটিএফ যেটা হবে বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে কে জিএস এইচএস। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে এখানে যদি আমি ওপেন করে দিই, তাহলে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কে জিএস এইচএস, আর এটা হচ্ছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, মানে অ্যাকচুয়াল যে সিস্টেমটা ছিল। ওকে, তো আমি আগের মতো আবার যেটা করি, সিস্টেমটাকে আমরা ক্লোজ করে দিই। স্যার এখন কি স্যার আউটপুটের পজিশনটাও চেঞ্জ হয়ে যাবে না, এই মাথায় চলে আসবে না স্যার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হইলে? ওপেন লুপ ট্রান্সফার ফাংশন মানে জিনিসটা হচ্ছে যে এই তিনটা জিনিস এখন চাইলে আপনি এখান থেকেও আউটপুট চিন্তা করতে পারেন, আবার এখান থেকেও চাইলে আপনি হচ্ছে একটা আউটপুট নিতে পারেন আর কি। হ্যাঁ, এখন আর জিনিসটা মানে ওটা খুলে ফেললে আর এটা ফিডব্যাকটা থাকলো না, কিন্তু স্টিল মানে আপনি এখান থেকে একটা আউটপুট পাইতে পারেন আর কি। ঠিক আছে, এখান যে থেকে আপনি ট্রান্সফার ফাংশনটা স্যার মানে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এই যে কে জিএস ইনটু এইচএস, এটা তো মানে ইফেক্টিভ মানে ইয়া হবে এটা কোন জায়গায়, এই মাথায় এসে হবে না মানে এরর মাথায় একবারে ওই ওয়াইএস এর ওইখানে তো না, এই এইচএস এর পরে এসে তো এটা আমি মানে ই করতে হ্যাঁ, পারবো। আপনি এখান থেকে আউটপুট নিতে পারেন আর কি। মানে এখন যেটা হতেছে যে এখন আর সিস্টেমটা যেমন এখানে যেমন ফিডব্যাক মেকানিজমে কাজ করবে, এখন যদি আপনি এখান থেকে খুলে দেন, খুলে দিলে আর একটা ফিডব্যাক মেকানিজমে কাজ করবে না, তখন অনেকটা তিনটা ব্লক ক্যাসকেডের মতো কিন্তু, যেমন এই অবস্থায় তিনটা এটাকে ক্যাসকেড বলতে পারেন না। বাট আপনি যদি এটাকে খুলে দেন, যদি এটাকে খুলে দেই, তাহলে কিন্তু চাইলে কেউ এই তিনটাকে ক্যাসকেড আকারে চিন্তা করতে পারে। ঠিক আছে, তিনটাকে ক্যাসকেড আকারে চিন্তা করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আমার আউটপুট এখানেও থাকতে পারে বা যেখানে থাকুক না কেন, বাট তিনটা ব্লক তখন ক্যাসকেড আকারে চলে আসে, মানে তিনটা আসলে একটার পর একটা চলে আসে আর কি। এটার কারণে হচ্ছে কি এটাকে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন বলা হয়। আউটপুট আমার যেখানেই থাকুক না কেন, সোজা কথায় তিনটা ব্লক তখন ক্যাসকেড হয়ে যায়। ওকে, তো আমাদের যেটা হচ্ছে যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে কি কে জিএস এইচএস, আর আমাদের যেটা ছিল ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, সেটা হইতেছে যে এই যে ডান পাশে যেটা দেখানো হয়েছে বক্স দিয়ে সেটা। তো যেহেতু এটা একটা ক্লোজ লুপ সিস্টেম,
সো আমাদের ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে আমরা কি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা নিয়ে কাজ করি। তাহলে এটাকে যদি আমি নিউমারেটর বাই ডিনোমিনেটর এই আকারে যদি চিন্তা করি, তাহলে আমাদের ডিনোমিনেটর আছে যে নিচে যেটা, ঠিক আছে, সেটাকে যদি আমরা 0 সমান ধরি, 1 প্লাস কে জিএস এইচএস, এটাকে যদি আমরা 0 সমান ধরি, তাহলে এইটাকে আমরা, এটার একটা নাম আছে, বলেন তো কি, কে বলতে পারবেন এটার নাম কি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন স্যার। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, রাইট, সিই যেটাকে বলা হয়। কেন? কারণ হইতেছে এইখান থেকে আমরা যেটা পাবো, এই এই যে ইকুয়েশনটা দেখানো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এইটার যে রুটস গুলো আছে, এটার যে রুটস গুলো বা এটার যে সলিউশন গুলো, সেগুলো হইতেছে আমার ক্লোজ লুপ পোলস দেয়। সেগুলো আমাকে যেটা দেয়, সিস্টেমের ক্লোজ লুপ পোলস দেয়, এবং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক বা স্টেবিলিটি যা কিছু আছে, এগুলো কিন্তু এই পোলসের উপরে কিন্তু নির্ভর করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, এই 1 প্লাস কে জিএস এইচএস এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই 1 প্লাস এর পর যেটা আছে কে জিএস এইচএস, এটা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। মানে সিস্টেমটাকে যদি আমি ওপেন করে দিই এখান থেকে, তাহলে যেটা বলছিলাম যে তিনটা ব্লক আসলে ক্যাসকেড আকারে যখন চলে আসে, তখন হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এই যে 1 এর পর যেটা আছে, সেটা হচ্ছে সেই ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা। ওকে, তো আমাদের রুট লোকাস জিনিসটা আসলে কি? বুঝতে পারতেছেন, রুটস হচ্ছে আমাদের এই ক্লোজ লুপ সিস্টেমের রুটস হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট গুলো, যে সলিউশনটা, সেটাই হচ্ছে আমার রুটস বা ক্লোজ লুপ পোল। তো আমরা যেটা করব যে এখানে একটু খেয়াল করে দেখি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে জিএসএইচএস তো বুঝলাম যে এটা একটা ফাংশন, কিন্তু এখানে একটা প্যারামিটার কে চলে আসছে। তো আমরা যদি এই কে টাকে যদি আমরা ভ্যারি করি, এই কে টাকে যদি ভ্যারি করি, তাহলে আমার রুটস গুলো কিন্তু ভ্যারি হবে। আমার রুটস গুলো কি হবে, সেগুলো কিন্তু এই কে এর উপর নির্ভর করে ভ্যারি হবে, কারণ কে এর এক একটা ভ্যালু বসালে এক একটা এখানে ইকুয়েশন তৈরি হবে, এবং এক একটা তার সলিউশন হবে, অবশ্যই সলিউশন একই হবে না। তো আমরা যেটা করব যে কোন একটা প্যারামিটার, সেটা কে হইতে পারে, মানে এখানে যেমন হইতেছে আমি হইতেছে এটাকে গেইন হিসেবে রাখছি ফরওয়ার্ড পাথে, এটা আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে গেইন বাদ দিয়ে অন্য কোন একটা প্যারামিটারকে আমরা ভেরি করব। ঠিক আছে, সো বেসিক্যালি এটা একটা প্যারামিটার, এটাকে একটা প্যারামিটার ইন জেনারেল আমি বলি যে আমি একটা প্যারামিটারকে ভেরি করতেছি। ঠিক আছে, এই প্যারামিটারের ভেরিয়েশনের সাথে আমার এই ক্লোজ লুপ সিস্টেমের যে রুটস গুলো, তার যে ভেরিয়েশনটা হয়, সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটার কি একটা একটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সেটাই হইতেছে আমার আসলে কি এই এই রুট লোকাস আর কি। ওকে, তো বিষয়টা আমি একটু আরেকটু এক্সপ্লেন করে দেখাতে চাই জিনিসটা আসলে কি। যেমন আমি যদি এখানে, আচ্ছা আমি পরের পেজে যদি যাই, ওকে, আমাদের তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল এটা 1 প্লাস কে জিএস এইচএস ইকুয়ালস টু 0। তো আমরা এখানে কে জিএস এইচএস, যেটাকে আমরা বলতেছি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, আমি একটা ধরে নিই, ধরে দেখাই। এটা হইতেছে ধরেন 1 বাই এই জিএস এইচএস টা হইতেছে ধরেন এরকম কিছু একটা। ঠিক আছে, জিএস এবং এইচএস যে দুটো জিনিস ছিল, এই যে এখানে এই যে জিএস এবং এইচএস, এটা বেসিক্যালি ফাংশন, এস এর ফাংশন। ঠিক আছে, এদেরকে যদি আপনি গুণ করেন, গুণ করলে আপনি এরকম কিছু একটা পাবেন, ধরে নিলাম, আর কেটা হইতেছে সেই প্যারামিটার যেটাকে আমি ভেরি করব। তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা ছিল, ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, সেটা তাহলে কি দাঁড়ায়, 1 প্লাস কে এস ইন্টু এস প্লাস 10 গোস টু 0। তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, জিনিসটা এরকম দাঁড়াবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতেই পারতেছেন। এবং এই দ্বিঘাত সমীকরণটার দুটা মূল থাকবে, দুটা রুট থাকবে, এই ক্লোজ লুপ সিস্টেমে দুটা রুট থাকবে বা দুটা পোল থাকবে আর কি। সো সেটাকে আমরা যদি ই করি, আপনারা জানেন এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টাইপের ইকুয়েশনের যে সলিউশনটা, সেটা দিয়ে যদি আমি লিখি এরকম আসবে। আমি আর ওটা ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আমি অ্যাসিউম করলাম এটা আপনারা এই সিম্পল জিনিসটা আপনারা সবাই জানেন। আচ্ছা, এটা হচ্ছে কি 100 থেকে 4 কি আছে, 4 আচ্ছা 25 বাই 25 মাইনাস কে, এরকম টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, আই হোপ আই এম নট রং। ঠিক আছে, বি স্কোয়ার মানে 100 মাইনাস 4 কে। আচ্ছা, ওই যে 4 কমন নিলে এরকম, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি তার মানে প্লাস দিয়ে একটা আসবে, মাইনাস দিয়ে একটা আসবে। আচ্ছা আমি জাস্ট টেন্টেটিভলি একটু দেখাই যে জিনিসগুলো আসলে কিরকম।
তো আমরা প্রথমে হচ্ছে কি একটা এস প্লেন চিন্তা করি, একটা এস প্লেন। আমাদের এই যে রুট গুলো এগুলো তো আসলে এস এর বিভিন্ন মান, তাই না? আমরা একটা এস প্লেন আমরা চিন্তা করি, এটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস বা যেটাকে আমরা সিগমা বলি, আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এস যেটাকে আমরা জে ওমেগা বলি, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি আমরা কে এর বিভিন্ন ভ্যালু বসাই। ধরেন কে সমান সমান আমরা প্রথমে জিরো বসাই, জিরো থেকে স্টার্ট করি, তাহলে আমার রুট দুইটা কি আসবে? এখানে যদি জিরো বসান তাহলে রুটের ভিতরে কি আছে, রুট ওভার 25 মানে 5, এবং একটা জিরো আর একটা আসবে -10। সো আমরা যদি এগুলোকে যদি এখানে যদি প্লেস করি, ঠিক আছে, আমি এটা ডিফারেন্ট কালি দিয়ে এইখানে একটা ক্লোজ লুপ পোল পাচ্ছি জিরোতে, আর একটা কই পাচ্ছে এইদিকে এক্সটেন্ড করে দেখাই, এইদিকে -10। ঠিক আছে, আমরা যখন এই প্যারামিটারের ভ্যালু যখন আমি জিরো বসাই দিব, তখন আমার ক্লোজ লুপ পোল গুলো কোথায় কোথায় লোকেট হবে? একটা হচ্ছে জিরোতে, একটা হচ্ছে -10-এ। এটা এটা কি জিনিস? যখন আমার কে এর ভ্যালু কি হয়, জিরো হয়। ওকে, আচ্ছা, আমি একটু এই জিনিসটা একটু অন্য একটা জায়গায় লিখি, কারণ আছে এখানে কে এর ভ্যালু জিরো, এখানেও কে এর ভ্যালু জিরো। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, এইখান থেকে কিছু জিনিস কিন্তু আমরা রুট লোকাস ড্র করা শিখবো, তার আগে কিছু জিনিস টেন্টেটিভলি আমরা একটু শিখি এই এক্সাম্পলটা থেকে। যে কে এর ভ্যালু যখন আমি জিরো বসাইতেছি, ঠিক আছে, তখন দেখেন এই যে সিস্টেমটার যে ক্লোজ লুপ পোল গুলো কোথায় একটা জিরো, একটা -10, খেয়াল করে দেখেন আমাদের এটা ছিল ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, এই যে এটা ছিল আমাদের কি ওএলটিএস। তো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যদি এটা হয়, তাহলে ওপেন লুপ পোল গুলো কি? আপনাকে যদি বলা হয় ওপেন লুপ পোল, ওপেন লুপ পোলস, ওপেন লুপ পোলস কি হবে? ওপেন লুপ পোস্ট গুলো একটা কোথায় আছে দেখেন তো, এই যে এটাকে যদি একটা ফাংশন আকারে চিন্তা করি, এটা তো একটা ফাংশনই, তাই না? এই ফাংশনের ডিনোমিনেটরের যে রুট গুলো সেগুলোই তো হচ্ছে গিয়ে এই ফাংশনের জন্য পুল। তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যেহেতু বলতেছি, তাহলে ওপেন লুপ পোস্ট গুলো কি হবে? যে এস ইকুয়ালস টু জিরোতে একটা, একটা কোথায় -10-এ। তার মানে আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে বুঝতে পারি, যে আমরা যদি কে এর ভ্যালু জিরো বসাই, মানে যে প্যারামিটারটাকে আমি জিরো বসাচ্ছি, যে প্যারামিটারটাকে আমি ভ্যারি করতেছি সেটার মান যদি আমি জিরো বসাই, তাহলে আমাদের ক্লোজ লুপ পোল গুলো কিন্তু এই ওপেন লুপ পোলের জায়গায় কিন্তু লোকেট হচ্ছে। তখন ক্লোজ লুপ পোল গুলো আর ওপেন লুপ পোল কি হয়ে যায়, একই জায়গায় তারা লোকেট হয়। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখাবো সেটা হলো ক্লোজ লুপ পোল কে দেখাবো, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি কে এর ভ্যালু জিরো বসাইলে ওই ওপেন লুপ পোল আর ক্লোজ লুপ পোল সেম হয়ে যায়। আচ্ছা, এবার কে এর একটা ডিফারেন্ট একটা ভ্যালু বসাই, ধরেন কে এর ভ্যালু আমি বসাইলাম, কথার কথা আমি হতেছে 9 বসাইলাম। ঠিক আছে, 9 যদি আমি এখানে বসাই তাহলে 25 - 9 - 16, তাহলে আমার দুইটা রুট কি আসে? একটা আসে 16 কে রুট করলে 4, দ্যাট মিনস প্লাস দিয়ে করলে হবে -1 আর মাইনাস দিয়ে করলে -9। দ্যাট মিনস আমার পোল গুলো এখন লোকেট হবে, একটা হচ্ছে গিয়ে -1 এ লোকেট হবে, আর একটা পোল লোকেট হবে -9 এ। তার মানে আমি যেই মাত্র না কে এর মানটা ভেরি করলাম, এখানে একটা জিনিস লক্ষণীয়, কে এর মান ভেরি করার সাথে সাথে, যে এখানে হচ্ছে আমার কে এর ভ্যালু 9 এই দুটা জায়গার জন্য, সাথে সাথে আমার কি হইলো, এই যে ক্লোজ লুপ পোল গুলো, এই যে এস প্লেনে কিন্তু আমি ক্লোজ লুপ পোল গুলোকে দেখাচ্ছি, আমি বারবার বলতেছি ক্লোজ লুপ পোলস, এই ক্লোজ লুপ পোলস গুলোকে কিন্তু আমি রুটস বলতেছি, সিস্টেমের রুটস, এবং এইগুলোর উপরেই কিন্তু আসলে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক স্টেবিলিটি সবকিছু নির্ভর করে। সো আমাদের কে এর ভ্যালু যখন আমি ভ্যারি করে 9 নিয়ে গেলাম, একটা কনভিনিয়েন্ট ভ্যালু বসাইলাম, ঠিক আছে, তখন কি হলো যে আমার এই রুটস গুলো শিফট হয়ে এই জায়গায় আসলো। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমি কে এর ভ্যালু ধরেন 25ই বসাই, তাহলে কি আসে? এখানে কে এর ভ্যালু যদি 25 বসে, ভিতরটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এখানে দুইটা রুটই আসলে সেম লোকেশনে এসে পড়তেছে, বা দুইটা রুটস আসলে কোইনসাইড হচ্ছে। ঠিক আছে, এই -5-এ তারা আসলে কোইনসাইড হচ্ছে, মানে এই দুটা রুট এইখান থেকে একটা হচ্ছে 0 থেকে শুরু করছে, একটা হলো -10 থেকে শুরু করছে, তারপর তারা কাছাকাছি আস্তে আস্তে এই যখন কে এর ভ্যালু আমি 25 বসাইলাম, ঠিক আছে, 25 বসানোর সাথে সাথে কি হইলো, যে আমার দুইটা রুট, দুইটা ক্লোজ লুপ পলি এসে -5-এ এসে লোকেট করলো বা কোইনসাইড করলো। এবার আমি কে এর ভ্যালু বসাইলাম ধরেন 41। ঠিক আছে, তখন কি হবে? তো দেখেন আমি যদি এখানে 41 বসাই, তার মানে ভিতরে একটা নেগেটিভ টার্ম আসতেছে, তাই না? -16 আসবে। সো -16, যেহেতু এটাকে আমি রুট ওভারের ভিতরে আছে, নেগেটিভ জিনিসকে রুট ওভার করলে কি হবে? ইমাজিনারি একটা নাম্বার আসবে, অর্থাৎ একটা আসবে -5, একটা আসবে +J4, একটা আসবে -J4, মানে -5 ± J4। মানে এতক্ষণ পর্যন্ত আমার এটা তো আসলে এস প্লেন, এস প্লেনটা কিন্তু একটা কমপ্লেক্স প্লেন, আপনি জানেন যে এখানে একটা
রিয়েল পার্টও থাকে, একটা ইমাজিনারি পার্টও থাকে। তো এতক্ষণ পর্যন্ত আমার রুট গুলো সব হচ্ছে কি রিয়েল ইয়াতে ছিল, এক্সিস এর উপর ছিল। কিন্তু একটা সময় দেখা গেল যে কে এর ভ্যালু ভ্যারি করতে থাকলে এক সময় আমার রুট গুলো কি হয়ে গেল, আবার কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, তার মানে একটা রুট তখন চলে গেল এই জায়গায়, ঠিক আছে, আরেকটা রুট চলে গেল এই জায়গায়। এটা যদি আমার -J4 হয় আর এটা যদি আমার +J4 হয়, তার মানে এখানে আসলে কি হচ্ছে, এখানে কে এর ভ্যালু হচ্ছে 41, এই জায়গাটাতে কে এর ভ্যালু হচ্ছে 41। আচ্ছা, তার মানে এখানে আসলে কি হচ্ছে, আমি একটু ডিফারেন্ট একটা কালি দিয়ে ড্র করে দেখাই। আর তার মানে আসলে যেটা হচ্ছে যে আমার যখন কে এর ভ্যালু বা যে প্যারামিটারটাকে আমি ভেরি করতেছি সেই প্যারামিটার ভ্যালু যখন আমার 0 ছিল, তখন আমার ক্লোজ লুপ পোল গুলো যেগুলোকে আমি রুট বলতেছি সেগুলো হইতেছে ওপেন লুপ পোলের সাথে কোইনসাইড করে বা একই জায়গায় লোকেট হয়। তারপর কে এর ভ্যালু আপনি বাড়াইতেছেন, তারপর কি হইতেছে, এই রুট গুলো কিন্তু আস্তে আস্তে শিফট হচ্ছে, যে এই যেমন এটা হচ্ছে এইদিকে শিফট হচ্ছে, আর এই ডান দিকের পোলটা বা রুটটা এইদিকে শিফট হচ্ছে, তারপর এই জায়গায় এসে তারা মিলিত হলো, মিলিত হয়ে তারপর আবার তারা কি করলো, একটা রুট এইদিকে চলে গেল, একটা রুট এদিকে চলে গেল। ঠিক আছে, এই যে লাল যেটা দেখাইলাম, এই লাল জিনিসটা আসলে কি, এই লালটা হচ্ছে কি, এই যে লাল যে লাইনটা দিয়ে আমি যে জিনিসটা দেখাইলাম, আমার একটু বাঁকা তারা হয়েছে, যেটা আমি হাত দিয়ে আঁকতেছি। তো এই জিনিসটা আসলে কি, যে কে এর ভ্যারিয়েশনের সাথে, কে হইতেছে যে প্যারামিটারটাকে আমি ভ্যারি করতেছি, এই ক্ষেত্রে যেটা হইতেছে আমার ফরওয়ার্ড পাথের গেইন, সেটার সাথে সাথে আমার ক্লোজ লুপ বা রুটের একটা ভ্যারিয়েশন হচ্ছে। ঠিক আছে, এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে কোন একটা প্যারামিটার ভ্যারিয়েশন, কোন একটা প্যারামিটারকে ভ্যারি করলে ক্লোজ লুপ কোডগুলো, এটাই হচ্ছে তার রুট লোকাস আর কি। লোকাস মানে সঞ্চার পথ। হ্যাঁ, এই যে লাল লাইনটাই হচ্ছে তার সঞ্চার পথ, রুট গুলো বা ক্লোজ লুপ পোলস গুলো আসলে সঞ্চার পথ, যখন কোন একটা প্যারামিটার কে কে ভ্যারি করা হয়। বোঝা গেছে যে এই জিনিসটা আসলে আমার বেসিক্যালি রুট লোকাস, মানে সব রুট লোকাস দেখতে এরকম হবে সেটা না, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম জিনিসটা আর কি, যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, বা আমরা যে জিনিসগুলো আমরা আঁকা শিখবো সেটা অ্যাকচুয়ালি কি, জিনিসটা কি, একটা জাস্ট ইন্ট্রোডাকশন আপনি বলতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমি আরো কিছু ফার্দার, মানে আমি আসলে চাই যে টপিকটার কি অ্যাপ্লিকেশন বা কি ইউজফুলনেস সেটা আপনি প্রথম দিনই যাতে কিছুটা হলেও ধারণা পান, তারপর আমরা আস্তে আস্তে রুট লোকাস স্কেচ করাটা এটা আমরা আস্তে আস্তে শিখবো, এবং এটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আর কি বুঝতে পারবেন আর কি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই তাহলে আমি একটু সামনে আগাই। আচ্ছা, এই যে লাস্ট যে আমি প্লটটা করেছি, এখান থেকে আমি আরো কিছু জিনিস আপনাদেরকে বলি, যে কেন রুট লোকাস প্লটটা আসলে আমাদের কাছে এত কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা এইসব, মানে একটা প্যারামিটারকে ভ্যারি করে আমরা কেন এত আহ, মানে এরকম প্লট আমরা আসলে জেনারেট করি। ঠিক আছে, আবারও বলি, এসপ্লেন গুলো, আমাদের রুট গুলো আসলে যেহেতু কমপ্লেক্স নাম্বার, সো এগুলোকে আমরা এসপ্লেনে লোকেট করব। তো আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমার পোল গুলো এভাবে করে ভ্যারি হয়েছে, ভ্যারি হয়ে সে কোনো একটা পজিশনে মিট হয়ে একটা এই জায়গায় একটা হচ্ছে নিচের দিকে গেল। একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমরা যখন কে এর ভ্যালু যখন 0 বসাই, এটা তো একটা কি সেকেন্ড অর্ডার সিস্টেম, যেহেতু দুইটা পোল আছে তাই না, সেকেন্ড অর্ডার সিস্টেম। আচ্ছা, তখন আপনি বলতে পারবেন সিস্টেমটার রেসপন্স কিরকম হবে পোল গুলো যখন রিয়েল যে অ্যাক্সিস এর উপর অবস্থান করে, কি ধরনের সিস্টেম, আমরা তো ট্রানজিয়েন্ট পড়ানোর সময় 4 ধরনের সিস্টেমের কথা বলেছি তাই না, একটা ছিল আনড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড, ওভার ড্যাম্পড। তাহলে রিয়েল অ্যাক্সিস এর উপর যখন দুইটা ডিফারেন্ট লোকেশনে পোল থাকে, তখন আমাদের রেসপন্সটা, টাইম রেসপন্সটা কিরকম হয়? এনিওয়ান? এটা তো জানা উচিত। আবার একটু বলেন। আমি যেটা বললাম, যখন হচ্ছে গিয়ে আমাদের এই যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের দুইটা পোল যখন রিয়েল অ্যাক্সিস এর উপর অবস্থান করে, দুইটা ডিফারেন্ট লোকেশনে থাকে, তখন আমাদের টাইম রেসপন্সটা কিরকম হয়? 4 ধরনের রেসপন্সের কথা আমরা পড়াইছিলাম না? স্যার আন্ডার ওভার ড্যাম্প, ড্যাম্প স্যার। ওভার আন্ডার ড্যাম্প। ড্যাম্প, আন্ডার ড্যাম্প হয়, ওভার ড্যাম্প স্যার, ওভার ড্যাম্প। ওভার ড্যাম্প হয়। যখন রিয়েল অ্যাক্সিস এর উপর অবস্থান করবে এবং দুইটা ডিফারেন্ট লোকেশনে থাকবে, তখন আমাদের সিস্টেমটা রেসপন্স হলো ওভার ড্যাম্প। তার মানে আপনি যখন কে এর ভ্যালু 0 বসাবেন, তখন হচ্ছে আপনি টাইম রেসপন্স যেটা দেখবেন সেটা হলো একটা ওভার ড্যাম্প রেসপন্স আপনি দেখবেন। তা আপনি কে এর ভ্যালু ভ্যারি করা শুরু করছেন, আপনার হচ্ছে রুট গুলো আরো কাছাকাছি আসতেছে, তখনও জিনিসটা ওভার ড্যাম্প আছে। এই যে পজিশনটা, এই যে পজিশনটাতে যেখানে হচ্ছে দুইটা রুট এসে মিলিত হয়ে গেছে, ঠিক আছে, এই যে এই জায়গাটাতে যেখানে দুটা রুট এসে কোইনসাইড করছে, এই এক্সাম্পল কিন্তু যেটা -5 এ ছিল, সেই জায়গায় আমার সিস্টেমের রেসপন্সটা কি হবে? ক্রিটিক্যালি ড্যাম্প। এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু আপনাদের বারবার আসবে আর কি কন্ট্রোল সিস্টেম পড়ানোর সময়। So, এই ধরনের সিস্টেমের রেসপন্স যেটা হবে সেটা হবে হচ্ছে কি ক্রিটিক্যালি ড্যাম্প। ঠিক আছে, অর্থাৎ
আমরা এখানে আসলে কি করলাম, আমরা যেটা করেছি সেটা হইতেছে, দেখেন এখানে পৌঁছানোর জন্য এই পোলগুলোকে, ক্লোজ লুপ পোলগুলোকে এখানে লোকেট করার জন্য আমার কে এর ভ্যালু কত বসাইতে হয়েছিল, এই যে এইটা, এই যে এইটা ছিল সেটা, কে এর ভ্যালু 25 বসাইলে রুট গুলো তখন কি হয়ে যায়, দুইটাই -5 হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা যদি এখানে ওই যে সিস্টেমটা কিছুক্ষণ আগে দেখালাম, ঠিক আছে, এই সিস্টেমে যদি গেইনটাকে যদি আমরা ভ্যারি করি, ভ্যারি করে যদি এখানে এই যে এক্সাম্পলটা দেখানো হচ্ছে সেখানে যদি 25 এই ভ্যালুটা যদি আমি সেট করি, সেট করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে টাইম রেসপন্সটা দেখাবে সেই টাইম রেসপন্সটা এটা কি হবে, একটা ক্রিটিক্যালি ড্যাম্পড একটা রেসপন্স হবে। তারপর আপনি কে এর ভ্যালু আরো বাড়াইলেন, তখন কি হলো, রুট গুলো তখন কমপ্লেক্স হইলো। এই যে যেমন এটা দেখেন, কে এর ভ্যালু যখন আপনি 25 চেয়ে বড় দিচ্ছেন, যেমন আমি একটা এক্সাম্পল স্বরূপ 41 বসেছি, তখন রুট গুলো কি হয়ে গেল, কমপ্লেক্স। তো রুট গুলো যখন কমপ্লেক্স তখন হইতেছে তাদের কি ধরনের, তাদের রেসপন্স কি, তাদের রেসপন্স হলো কি আন্ডার ড্যাম্প। ঠিক আছে, আন্ডার ড্যাম্প। তার মানে আসলে বেসিক্যালি কি, যে দেখেন এই যে আমরা যে এই ভ্যারিয়েশন গুলো স্টাডি করতেছি, কেন এটা ইম্পর্টেন্ট, দেখেন আপনি কিন্তু বেসিক্যালি কে একটা প্যারামিটারকে ভ্যারি করে একটা সিস্টেমের আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে। যে সিস্টেমটা এক সময় ধরেন ওভারড্যাম্প ছিল, মানে ওপেন লুপ অবস্থা ওভারড্যাম্প ছিল, সেখানে আপনি গেইনটাকে ভ্যারি করে সেটাকে আপনি ক্রিটিক্যালি ড্যাম্প করতে পারেন, এবং গেইন আরো ভ্যারি করে আপনি কি করতে পারেন, সেটাকে আন্ডার ড্যাম্পও করতে পারেন। ঠিক আছে, তো এই কারণে বুঝতে পারতেছেন যে আমাদের সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক গুলো, এগুলো যেহেতু আমার পোলের উপর নির্ভর করে, এবং পোল গুলোকে আমরা একটা প্যারামিটার, যেটাকে এই ক্ষেত্রে আমরা কে বলতেছি, সেটাকে ভ্যারি করে কন্ট্রোল করতে পারি। দ্যাটস ওয়াই আমরা এটাকে ভ্যারি করে আমরা হচ্ছে শিফট করতে পারি বিভিন্ন লোকেশনে। দ্যাটস ওয়াই আমাদের এই জন্য এই প্লট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন এই যে সিস্টেমটা আমি দেখিয়েছি, এই সিস্টেমটা কখনো আনড্যাম্পড রেসপন্স পাওয়া যাবে না। এটা আপনারা যখন আমরা রুট লোকাস আরো ফার্দার যখন ডিসকাস করব, রুট লোকাস যখন ড্র করা শিখে যাবেন, অলরেডি আপনারা ল্যাবে দেখেছেন বিভিন্ন সিস্টেমের জন্য লুপ ট্রান্সফার ফাংশনের জন্য রুট লোকাস। তো এটা কখনো আনড্যাম্পড হবে না। আনড্যাম্পড কখন হবে বা অসিলেটরি কখন হবে, যখন আমার পোলগুলো ইমাজিনারি অ্যাক্সিস এর উপর থাকে। দেখেন এই সিস্টেমটা যদি আপনি প্লট করে দেখেন, এটা হলো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, যে কালো যেটা, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, জে ওমেগা অ্যাক্সিস যেটা। ঠিক আছে, এটা কখনো হইতেছে এই জায়গায় আপনি কে এর ভ্যালু যাই বসান না কেন, আপনার কখনো এই সিস্টেমটার ক্লোজ লুপ পোল গুলো ইমাজিনারি অ্যাক্সেসে যাবে না। ঠিক আছে, তার মানে এই সিস্টেমটা থেকে আপনি আসলে আনড্যাম্পড রেসপন্স পাবেন না। তাহলে দেখেন আপনি একটা সিস্টেমের সম্পর্কে কত ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন এই রুট লোকাস প্লট থেকে, যে একটা সিস্টেমে আপনি হচ্ছে কতটুকু গেইন দিতে পারবেন, কতটুকু গেইন দিলে সেটা কি ধরনের রেসপন্স দিবে, সেটা সেটা দিয়ে কি কি ধরনের রেসপন্স আপনি এক্সপেক্ট করতে পারেন, এভরিথিং এইগুলো কিন্তু আপনারা হচ্ছে কি এই রুট লোকাস প্লট থেকে আপনারা আসলে আহ মানে বের করতে পারবেন আর কি। ঠিক আছে, এই জন্য আসলে আমাদের জন্য এই ধরনের যে প্লট গুলো সেগুলো স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস তার সাথে সাথে আমি একটু বলে দিই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনাদেরকে যখন আমি স্টেবিলিটি পড়িয়েছিলাম, ঠিক আছে, স্টেবিলিটি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম স্টেবিলিটি বের করার দুটো মেথড আছে। একটা হচ্ছে কি ডাইরেক্ট আমরা রুট গুলো ক্যালকুলেট করা, ওই যে ক্যারেক্টারিস্টিক যে ইকুয়েশন আছে, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে ডাইরেক্ট রুট বের করা। একটা হচ্ছে কি রুট বের না করে আমরা হচ্ছে গিয়ে স্টেবিলিটি অ্যানালাইসিস করা। ঠিক আছে, যেটা আমরা ওই যে রাউট যেটা দেখেছিলাম, এবং আপনারা ল্যাবে হয়তো এক্সপেরিমেন্ট নাম্বার 4 এ করে আসছে নাইকুইস্ট, এগুলো সবই হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড ছিল, যেখানে সরাসরি রুট না বের করে আপনার হচ্ছে কি স্টেবিলিটি অ্যানালাইসিস করা হয়। আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, এটা যদি আপনি ধরেন ম্যাটল্যাব বা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে যদি এগুলোর আপনি রুট সরাসরি যদি বের করে যদি দেখেন রুটের লোকেশন গুলো কি, হ্যাঁ, সেখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, সেটা যেমন একটা মেথড, এটাও কিন্তু একটা মেথড। কারণ এখানে কিন্তু আপনি সরাসরি এই প্লটে, এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছেন, যে লাইনগুলো দেখতেছেন, এগুলো কি, এগুলো আসলে ক্লোজ লুপ পোলেরই কিন্তু বিভিন্ন লোকেশন ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য গেইন অর ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য প্যারামিটার দ্যাট ইউ আর ভ্যারিং। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু আপনি সরাসরি স্টেবিলিটি উপর কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বলি, ধরা যাক যে একটা ধরা যাক আমি এখনো ড্র করা কিভাবে কিভাবে ড্র করতে হয় সেটা আমি এখনো দেখাইনি। আমরা সামনে আপনাকে যখন আমরা এই স্কেচ করাটা শিখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের একটা সিস্টেম যদি থাকে, তার ক্ষেত্রে রুট লোকাসটা দেখতে এরকম হবে। ঠিক আছে, আপাতত হয়তো বুঝতে পারবেন না কেন এরকম হবে, বাট আপাতত জেনে রাখেন জিনিসটা দেখতে হবে এরকম। আরেকটা হচ্ছে এখান থেকে এই জায়গায় যাবে। ঠিক আছে, একটা জিনিসটা আপনারা এতক্ষণ বুঝতেই পারতেছেন, রুট লোকাস কিন্তু পোল থেকে আসলে শুরু হয় এবং জিরোতে গিয়ে, ওপেন লুপ পোল থেকে শুরু হয় এবং ওপেন লুপ জিরোতে গিয়ে শেষ হয়। তো বুঝতে পারতেছেন, যেমন এখানে যে রুট লোকাসটা দেখানো হয়েছে, সেই রুট লোকাসটা কিন্তু একসময় কিন্তু দেখেন এই যে ইমাজিনারি অ্যাক্সিস কে ক্রস করে আপনার হইতেছে রাইট হ্যান্ড প্লেনে চলে গেছে।
দ্যাট মিনস কি আনস্টেবল রিজিয়নে চলে গেছে। সো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে এইখানে এই যে যেখানে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এই জায়গাগুলোতে হচ্ছে সিস্টেম কি করবে, আমার অসিলেটরি বিহেভিয়ার দিবে। আপনি যখন রুট গুলোকে প্যারামিটার বা কে, এক্ষেত্রে যেটাকে আমি কে বলতেছি সেটাকে ভ্যারি করে রুট গুলোকে যখন এই জায়গায় লোকেট করবে, তখন হচ্ছে আপনার এই সিস্টেমটা, ক্লোজ লুপ সিস্টেমটা কি করবে, আপনাকে অসিলেটরি বিহেভিয়ার দিবে। সো এর আগ পর্যন্ত হইতেছে আপনি এই গেইন ভ্যারি করতে পারবেন। ঠিক আছে, আপনি হইতেছে এখানে তো গেইনের ভ্যালু জিরো, এই ওপেন লুপ পোল গুলোতে গেইনের ভ্যালু আসলে জিরো, গেইনের ভ্যালু জিরো বসালে ক্লোজ লুপ পোল গুলো এই ওপেন লুপ পোল গুলোর সাথে কোইনসাইড করে। তারপর আপনি গেইনের ভ্যালু বাড়াচ্ছেন, এই দুটো জিনিস এখানে এসে মিলিত হয়ে একটা এখানে যাবে, একটা রুট হচ্ছে এই দিকে যাবে, গিয়ে একটা সময় সে কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। সো এই প্লট থেকে কিন্তু আপনি এই সিদ্ধান্তটাও কিন্তু নিতে পারতেছেন যে কোন একটা সিস্টেমে, একটা ক্লোজ লুপ সিস্টেমের স্টেবল অপারেশনের জন্য আপনি আসলে কি পরিমাণ আপনি সেখানে গেইন প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, স্টেবল অপারেশনের জন্য কি পরিমাণ গেইন প্রোভাইড করতে হবে সেগুলো কিন্তু এই রুট লোকাস প্লট থেকে আপনি বের করতে পারবেন কিন্তু। ঠিক আছে, তো এই হিসাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইউজফুল। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পলটা দেখিয়েছি সেখানে আশা করি বুঝতে পারছেন। যদি আমি আপনাদেরকে মানে আজকে স্কেচ করা কিভাবে করতে হয় এটা আমি ডিসকাস করবো না, এটা আমি ইনশাআল্লাহ নেক্সট দিন থেকে ডিসকাস করব। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন। আপাতত তো বুঝতে পারছেন, এরকম যদি দুইটা পোল থাকে, ওপেন লুপ পোল থাকে, আর কিছু যদি না থাকে, তাহলে তার ক্ষেত্রে রুট লোকাসটা এরকম হয়, এই দুটা জায়গায় এটা এখান থেকে বের হবে, বের হয়ে কোন একটা জায়গায় মিলিত হয়ে মাঝখানে তারপর এরকম হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, এটাকে যদি আমরা কম্পেয়ার করি, ধরা যাক আমার ওপেন লুপ পোল, এটা হচ্ছে আমার এস প্লেন, আমার যে ওপেন লুপ পোলস, ঠিক আছে, আমার যদি কোন একটা ওপেন লুপ পোল যদি রাইট হ্যান্ড প্লেনে যদি থাকে, ধরা যায় একটা ওপেন লুপ পোল আছে 2 আর একটা আছে ধরেন -10, তাই রাইট হ্যান্ড প্লেনে যদি ওপেন লুপ থাকে সেটাকে কিন্তু আপনার হচ্ছে কি স্টেবল বানাইতে পারবেন। এই ধরনের একটা সিস্টেমকে স্টেবল যদি আপনি বানাইতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, গেইন ভ্যারি করতে হবে। অর্থাৎ আপনি যদি এরকম একটা সিস্টেম, একটা ওপেন লুপ সিস্টেম থাকে যার একটা পোল হচ্ছে রাইট হ্যান্ড প্লেনে আছে, একটা পোল হচ্ছে লেফট হ্যান্ড প্লেনে আছে, সো ওপেন লুপ কনফিগারেশনটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, যেহেতু একটা পোল আপনার রাইট হ্যান্ড প্লেনে আছে, আনস্টেবল রিজিয়নে আছে। কিন্তু আপনি যদি এখানে যদি এটাকে এটা দিয়ে যদি আপনি একটা ক্লোজ লুপ সিস্টেম যদি বানান, বানিয়ে সেখানে যদি আপনি ওই গেইনটাকে ভ্যারি করেন, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে এই যে আমার যে রুট গুলো আছে, এই যে ডান দিকের যে রুটটা, এটা কিন্তু একসময় দেখবেন এইদিকে চলে আসছে, স্টেবল রিজিয়নে চলে আসছে। ঠিক আছে, একটা এই ডান দিকে যে রুটটা আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে শুরুতে আপনার হচ্ছে গিয়ে আনস্টেবল রিজিয়নে ছিল বা রাইট হ্যান্ড প্লেনে ছিল, সেটাকে কিন্তু আপনার বাম দিকে বা স্টেবল রিজিয়নে নিয়ে আসা সম্ভব, একটা প্রয়োজনীয় পরিমাণ কিন্তু একটা আহ একটা গেইন প্রোভাইড করে। ঠিক আছে, বা প্রয়োজনীয় পরিমাণ হচ্ছে ওই প্যারামিটার একটা একটা সুইটেবল ভ্যালু আপনি যদি দেন, সেটাকে কিন্তু ডান দিকে নিয়ে আসা সম্ভব। সো কোন একটা সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা আদৌ করা যায় কি যায় না। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে ইনসাইট, এগুলো কিন্তু হচ্ছে কি আপনারা এই ধরনের প্লট থেকে কিন্তু পাবেন। আমি অলরেডি কিছু বলার চেষ্টা করেছি, আশা করি সামনে আরো এই প্লট গুলোর ইউজফুলনেস আপনারা বুঝতে পারবেন, যে আসলে কেন আমরা কোন একটা প্যারামিটারকে ভ্যারি করে এরকম আসলে পোল গুলোর ভেরিয়েশন আমরা আসলে স্টাডি করতে চাই। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন? ওকে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিস জাস্ট সেটা একটু ডিসকাস করি। সেটা হচ্ছে গিয়ে আশা করি রুট লোকাস জিনিসটা কি, এটা আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের নেক্সট যে জিনিসটা, আমরা একটু রুট লোকাসে কোন একটা পয়েন্ট থাকার যে কন্ডিশনটা, সেটা একটু দেখি। তো এটা একটা ক্লোজ লুপ সিস্টেম, তো এই ক্লোজ লুপ সিস্টেমের জন্য ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন সিএলটিএফ যেটাকে বলতেছি, সেটা কি ছিল, কে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস কে জিএস এইচএস, এইরকম ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হলো এটা 1 প্লাস কে জিএস এইচএস ইকুয়ালস টু 0। তার মানে হতেছে কোন একটা পোল, ঠিক আছে, কোন একটা এস প্লেনের কোন একটা বিন্দু, ধরেন এটা যদি আমার এস প্লেন হয়, রিয়েল পার্ট অফ এস এক্স অ্যাক্সিস আর ইমাজিনারি পার্ট অফ এস, তো এস প্লেনে তো অসংখ্য বিন্দু আছে, কোন একটা বিন্দু আমার হতেছে এই সিস্টেমের ক্লোজ লুপ পোল হতে পারবে কি পারবে না, সেটা হতে হলে কি করতে হবে, সেটা হতে হলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা থেকে আমরা কি দেখতেছি, যে কে জিএস এইচএস এইটা হচ্ছে গিয়ে আমার -1। দ্যাট মিনস এখান থেকে আমরা দুটো জিনিস লিখতে পারি, কে জিএস
এইচএস, এটার ম্যাগনিটিউড যদি নেই সেটা হবে 1। আর একটা হইতেছে আমরা যদি এই জিনিসটার অ্যাঙ্গেল নেই, কে জিএস এইচএস বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, কে জিএস এইচএস হচ্ছে কি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে। এটা যদি আমরা ম্যাগনিটিউড নিই তাহলে -1, -1 কখন হয়, কোন একটা ভেক্টর কখন -1 হয়, এই যে এটা হচ্ছে -1 যখন আপনি 180 ডিগ্রি রোটেট করেন, ঠিক আছে। আপনি যদি একবার এক্স এক্সিস থেকে একবার যদি 180 ডিগ্রি রোটেট করেন তাহলে -1-এ পৌঁছাইলেন, আরেকবার রোটেট করেন আপনি তখন আবার +1-এ পৌঁছাবেন, আরেকবার রোটেট করেন, 3বার রোটেট করেন তাহলে -1, 4বার রোটেট করলে +1, 5বার রোটেট করলে -1। অর্থাৎ আপনি অড নাম্বার অফ যদি 180 ডিগ্রি রোটেশন যদি করেন তাহলে কিন্তু আপনি এই -1 এই পজিশনে পৌঁছাতে পারবেন। অর্থাৎ আপনার আমার এই ক্ষেত্রে অ্যাঙ্গেল যেটা হবে এই 180 ডিগ্রির একটা অড মাল্টিপল হবে, আমার অ্যাঙ্গেল কি হইতে হবে 180 ডিগ্রির অড মাল্টিপল হতে হবে, এই যে এই জিনিসটা আর কি। হ্যাঁ, এই জিনিসকে আমি হচ্ছে ম্যাগনিটিউড আকারে লিখতেছি আর এটা হচ্ছে অ্যাঙ্গেল আকারে লিখতেছি, ঠিক আছে। যেখানে এই কে, সরি এটাকে আমি কে না বলি, অন্য কোনো একটা জিনিস বলি, তাহলে মনে হয় বেটার হবে। এটাকে কে না বলে আমরা এটাকে বলি, ধরেন এম বললাম, ঠিক আছে। এমটা হইতেছে কি, এটা একটা ইন্টিজার আর কি, এম বিলংস টু জেড, এটা একটা ইন্টিজার, ঠিক আছে। অর্থাৎ কোন একটা এস প্লেনের, এই যে এখানে যে কিছুক্ষণ আগে যে আমি একটা এস প্লেন দেখালাম, এটা হচ্ছে আমার এস প্লেন, কোন একটা এস প্লেনের কোন একটা পয়েন্টকে কোন একটা সিস্টেমের রুট লোকাসের উপর লোকেট হইতে হইলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। আরো পার্টিকুলারলি বললে এই কন্ডিশনটা, এটাকে বলা হয় অ্যাঙ্গেল কন্ডিশন, ঠিক আছে। এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল কন্ডিশন, এই অ্যাঙ্গেল কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে, এটা হলো অ্যাঙ্গেল কন্ডিশন, এটাকে বলা হয় ম্যাগনিটিউড কন্ডিশন। নিচে টান দিয়ে লিখি, এটা হচ্ছে ম্যাগনিটিউড কন্ডিশন, ম্যাগনিটিউড কন্ডিশন। তো আমরা আসলে ভেরিফাই করে দেখি অ্যাঙ্গেল কন্ডিশনটাই মেইনলি ভেরিফাই করে দেখি। আচ্ছা, বিষয়টা আমি একটু আপনাদেরকে বলি। আপনাদের মনে আছে ছোটবেলায় থাকতে আপনারা মনে করেন আপনাদের বলা হলো ধরেন y = 2x, ঠিক আছে। এটা একটা কি, এটা একটা x আর y এর মধ্যে একটা সম্পর্ক, তাই না। এই যে y = 2x, এটা আপনি জানেন একটা স্ট্রেট লাইন হয়। আপনাকে একটা বলা হয়েছে ধরেন 1, 4 এই বিন্দুটা এটার যে গ্রাফটা আছে, এই এই গ্রাফটাই তো আসলে বেসিক্যালি এটার লোকাস, ঠিক আছে। তো এটার গ্রাফের মধ্যে অবস্থান করে কি করে না, এটা আপনি কিভাবে গ্রাফ না ড্র করে কিভাবে আপনি বুঝেন, ইকুয়েশন থেকে আপনি কিভাবে বুঝেন। আপনি যেটা করেন, আপনি এই পয়েন্টটাকে এই ইকুয়েশনের ডান পক্ষে বাম পক্ষে বসান, তারপর ডান পক্ষ বাম পক্ষ যদি ম্যাচ করে তখন বলেন যে হ্যাঁ এই পয়েন্টটা এই গ্রাফের উপর অবস্থান করবে, আদারওয়াইজ করে না। এই তো, যেমন এখানে যদি আপনি 1 বসান তাহলে এখানে আসে 2, কিন্তু এখানে 4, 2 আর 4 তো ইকুয়াল না, সো এই পয়েন্টটা ম্যাচ করে না, কিন্তু 1, 2 এই পয়েন্টটা আবার ম্যাচ করবে, ঠিক আছে। বসালে ডান পক্ষ বাম পক্ষ সমান আসবে। ঠিক তেমনি আমাদের রুট লোকাসের ক্ষেত্রে আপনাকে যদি ধরেন এস প্লেনের, ঠিক আছে, এস প্লেনটা তো আমাদের একটা কমপ্লেক্স প্লেন, এটা হলো রিয়েল পার্ট অফ এস, উপরেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এস। তো আমাদের যদি এস প্লেনের, ঠিক আছে, এস প্লেনের কোন একটা পয়েন্ট যদি দেওয়া থাকে, ঠিক আছে, এস প্লেনের কোন একটা পয়েন্ট দেওয়া থাকে সিগমা প্লাস জে ওমেগা, একটা কমপ্লেক্স ভ্যালু ধরেন দেওয়া আছে, কমপ্লেক্স ভ্যালু হতে পারে রিয়েল ভ্যালু, মানে ইন জেনারেল কমপ্লেক্স ভ্যালু যদি দেওয়া থাকে, তো এখন আপনাকে জিজ্ঞাসা করা হইলো যে কোন একটা যে সিস্টেম দেওয়া আছে ওই সিস্টেমের রুট লোকাসের উপর সেটা অবস্থান করে কি করে না ওই পয়েন্টটা, ঠিক আছে। তাই এই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন, আপনি যেটা করবেন যে পয়েন্টটা দেওয়া আছে, গিভেন যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আপনি এই যে রুট অ্যাঙ্গেল অফ কে জিএস এইচএস এখানে বসাবেন। এটা তো বেসিক্যালি একটা ফাংশন, কে জিএস এইচএস, এটা বেসিক্যালি ফাংশন, এখানে বসাবেন, বসায় আপনি হচ্ছে তার অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করবেন। অ্যাঙ্গেল ক্যালকুলেট করে আপনি দেখবেন সেই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অড মাল্টিপল আসে কিনা। যদি অড মাল্টিপল আসে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এই বিন্দুটা আপনার হচ্ছে এই যে ইয়াটা দেওয়া আছে, যে সিস্টেমটা দেওয়া আছে সেই সিস্টেমের রুট লোকাসের উপর অবস্থান করে। আর যদি অ্যাঙ্গেল কন্ডিশন স্যাটিসফাই না হয় তাহলে আপনি বলবেন যে না, সেটা অবস্থান করে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো যদি করে থাকে, ধরা যাক যে আপনার হচ্ছে যে এইটা দেওয়া আছে, যে আপনাকে যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটা হচ্ছে রুট লোকাসের উপর অবস্থান করে, আমি ধরে নিলাম যে এটা করে, তাহলে এখন প্রশ্ন হইতেছে, বুঝতেই পারতেছেন রুট লোকাস, এই যে আমি এখানে যে আপনাদেরকে প্লট করে দেখাইলাম, রুট লোকাসে তো বুঝতে পারতেছেন বিভিন্ন পয়েন্টে যাইতে হলে কি করতে হয়, আমার কে এর একটা বিভিন্ন ভ্যালু সেট করতে হয় না, যেমন এখানে গেছি বা এখানে গেছি, এটার জন্য কি আমার কে এর বিভিন্ন ভ্যালু সেট করা লাগছে। তো এখন আপনাকে বলা হলো যে ঠিক আছে ফাইন, আমি অ্যাঙ্গেল কন্ডিশন থেকে ভেরিফাই করলাম যে আমার আসলে রুট লোকাসের পয়েন্টটা অবস্থান করা সম্ভব। তাহলে এখন হইতেছে ওই পয়েন্টে যেতে আমার এই কে এর ভ্যালু কত দেওয়া লাগবে সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বুঝবো ওই ম্যাগনিটিউড কন্ডিশন থেকে।
ঠিক আছে, সেটা আমরা বুঝবো হচ্ছে গিয়ে এই ম্যাগনিটিউড কন্ডিশন থেকে। এটা সমান সমান যদি আমরা 1 বলি, তার মানে কে সমান সমান কি হবে, কে সমান সমান হবে 1 বাই এই জিএস এইচএস এটার ম্যাগনিটিউড। ঠিক আছে, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখিলাম, এখানে কি করছি আমি, কে এর ভ্যালুটা বসায় দেখছি যে তার কারেসপন্ডিং পোলস গুলো বা রুট গুলো কোথায় আসে। ঠিক আছে, সেটা যেমন বের করতে পারি, ঠিক তেমনি উল্টা কাজটাও করা যায়। মানে আপনাকে যদি পোলস যেমন হচ্ছে, আমি আপনাকে বলে দিলাম যে ঠিক আছে ধরেন যে এই পোল, এই পয়েন্টটা, এই এস প্লেনের এই পয়েন্টটা কি এই সিস্টেমের রুট লোকেশন অবস্থান করে কি করে না, আপনি কি করবেন, আপনি হইতেছে এইটাকে হইতেছে প্রথমে কে জিএস এইচএস এ বসায় দেখবেন অ্যাঙ্গেল আপনার 180 ডিগ্রি অড মাল্টিপল আসে কিনা, অবশ্যই আসবে এই ক্ষেত্রে। তারপর আপনাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা ঠিক আছে তাহলে ওই জায়গায় আমার যেতে আমার কি এর ভ্যালু কত দেওয়া লাগবে। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তরটা আপনি হইতেছে যে এই ইকুয়েশনটা থেকে পাবেন। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তরটা আপনারা পাবেন এই ইকুয়েশনটা থেকে। বোঝা গেছে? তো এই রকম একটা প্রবলেম আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে যেহেতু সময় শেষ। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যতটুকু পর্যন্ত পড়েছিলাম সেটা ছিল যে আমাদের কোন একটা পয়েন্ট, এস প্লেনের কোন একটা পয়েন্ট রুট লোকাসের উপর, কোন একটা গিভেন সিস্টেমের রুট লোকাসের উপর অবস্থান করতে পারার যে দুটো কন্ডিশন, একটা ছিল ম্যাগনিটিউড কন্ডিশন আর একটা ছিল কি আপনাদের অ্যাঙ্গেল কন্ডিশন। ঠিক আছে, আপনাদের হয়তো মনে আছে এই যে আমি যেটা লিখে দেখিয়েছিলাম, এই যে ম্যাগনিটিউড একটা কন্ডিশন ছিল এটা, আর একটা ছিল অ্যাঙ্গেল কন্ডিশন। তো আমি আপনাদেরকে বলেছিলাম উদাহরণস্বরূপ যে আপনাদেরকে যদি এখনো পর্যন্ত আমরা আসলে রুট লোকাস ড্র করা শিখিনি, যেমন আমি যদি বলি যে আমাকে বলা একটা রিলেশন দেওয়া আছে, ধরেন y ইকুয়ালস টু 2x, এরকম একটা উদাহরণ দিয়েছিলাম। এইটার তো একটা গ্রাফ আছে তাই না, আমি যদি x আর y প্লেনে যদি এটাকে প্লট করি, এটার মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন হবে। তো কোনো একটা পয়েন্ট যদি আপনাকে দেওয়া থাকে ধরেন 1 2, এই পয়েন্টটা এই গ্রাফের উপর অবস্থান করে কি করে না সেটা আপনি কিভাবে বুঝবেন, গ্রাফটা না কি আপনি করবেন কি এই পয়েন্টটাকে এই রিলেশনের মধ্যে বসাবেন, বসিয়ে দেখবেন ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা, হলে তখন বলবেন যে হ্যাঁ আমি যদি এই রিলেশনটাকে যদি গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি তাহলে হচ্ছে এই পয়েন্টটাকে তার উপর পাওয়া যাবে। ঠিক তেমনি আমরা এখনো পর্যন্ত কিন্তু রুট লোকাস ড্র করা শিখি নাই, এখন পর্যন্ত আজকে থেকে ইনশাআল্লাহ শিখবো। তো তার আগেই যদি আমাদেরকে বলা হয় কোন একটা পয়েন্ট এস প্লেনের, দ্যাট ইজ এস প্লেন তো একটা কমপ্লেক্স প্লেন, আপনারা জানেন যে এস প্লেনের মধ্যে কি থাকবে, একটা রিয়েল পার্ট থাকবে, রিয়েল পার্ট অফ এস, একটা থাকবে ইমাজিনারি পার্ট অফ এস। তো এই দুটোকে এখন যদি আহ এখানে যদি কোন একটা পয়েন্ট দেওয়া থাকে এই এস প্লেনে, সিগমা প্লাস জি ওমেগা কোন একটা পয়েন্ট যদি দেওয়া আছে, একটা কমপ্লেক্স পয়েন্ট দেওয়া আছে, এইটা আমার কোন একটা গিভেন সিস্টেমের রুট লোকাসের উপর অবস্থান করে কি করে না সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার ওয়ে হইতেছে যেই পয়েন্টটা যাওয়া আছে, এখানে যেমন হচ্ছে 1 2 কোঅর্ডিনেটে দেওয়া ছিল, ঠিক তেমনি এখানে যে কমপ্লেক্স যে ভ্যালুটা দেওয়া আছে এস প্লেনের, সেটাকে আমরা এই অ্যাঙ্গেল, এই যে কে জিএস এইচএস এই ফাংশনের মধ্যে বসাবো, কে জিএস এইচএস এই ফাংশনে বসাবো, বসিয়ে তার আমি অ্যাঙ্গেলটা দেখবো যে তার ফলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি অড মাল্টিপল আসে কিনা। যদি আসে তাহলে আমরা বলবো যে ওই পয়েন্টটাকে আমরা যে গিভেন যে ট্রান্সফার ফাংশন যে সিস্টেমটা দেওয়া আছে বা যে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে সেটা দিয়ে যদি আমরা একটা ক্লোজ লুপ সিস্টেম চিন্তা করি, তার রুট লোকাসের উপর লোকেট করা সম্ভব, আদারওয়াইজ না। ঠিক আছে, আর যদি আহ, যদি সেটা হচ্ছে কি ওই পয়েন্টটা যদি আপনার হচ্ছে কি রুট লোকাসের উপর অবস্থান করে, তাহলে সেখানে যেতে আমার যে প্যারামিটারটাকে আমি ভ্যারি করতেছি, যেটাকে আমরা এই ক্ষেত্রে বলতেছি কে, এটার ভ্যালু কতটুকু দেওয়া লাগবে সেটা আমরা পাবো হচ্ছে এই ম্যাগনিটিউড কন্ডিশন থেকে। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল আমরা আজকে দেখবো আর কি। ওকে, তো আমি তাহলে এক্সাম্পলের দিকে চলে যাই। আমাদের একটা প্রবলেম ডিসকাস, আচ্ছা এই হলো সেই এক্সাম্পলটা। ঠিক আছে, আপনাকে বলা হয়েছে যে এরকম একটা ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেম দেওয়া আছে, এটা একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। তো বলা হচ্ছে যে আমরা রুট লোকাসের উপর এই যে a = -2 + j3 এই পয়েন্টটা অবস্থান করে কি করে না। তো এখান থেকে কিন্তু আপনি একটা জিনিস কিন্তু স্পষ্টতই বুঝতে পারতেছেন যে আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে যেটাকে আমরা বলতেছি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ওএলটিএফ, কে জিএস এইচএস, এটা আসলে কি হবে। ঠিক আছে, এটা আসলে হবে এখানে কিন্তু আসলে এটা এই যে দেখেন কে এর সাথে যেটা গুণ আছে এটি কিন্তু আসলে আমার জিএস, আর এইচএস এই ক্ষেত্রে আসলে 1। হ্যাঁ, এইচএস যদি কিছু একটা থাকতো সেটাকেও কিন্তু গুণ করতে হতো, এক্ষেত্রে আমার হচ্ছে এইচএস 1 যেহেতু ইউনিটি গেইন ফিডব্যাক। সো আমার এখানে কে জিএস এইচএস আসলে হচ্ছে কি কে ইনটু ওই যে যে ফাংশনটা দেওয়া আছে
s plus 3 s plus 4 divided by s plus 1 into s plus 2। এটা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা। তো এখন যে পয়েন্টটা আমাদেরকে দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে যে এই পয়েন্টটা এটা রুট লুপে অবস্থান করে কি করে না, তাহলে আমরা কি করব? অবভিয়াসলি আমরা এই যে এস এর এই ভ্যালুটাকে এটার মধ্যে বসাবো, বসিয়ে এটার অ্যাঙ্গেল দেখবো। ঠিক আছে, এটার অ্যাঙ্গেলটা কনসেপচুয়ালি হইতেছে এটার অ্যাঙ্গেল। এটাকে যদি আমি কমপ্লেক্স নাম্বার আকারে চিন্তা করি, এটা কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাগনিটিউড থাকে, একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটাকে দেখবো 180 ডিগ্রি অড মাল্টিপল আসে কি আসে না। এখন একটা জিনিস আপনাদেরকে জাস্ট আমি স্মরণ করানোর জন্য একটু বলতে চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, তারপরও আমি জাস্ট আরেকবার জাস্ট মনে করাই দিই আপনাদেরকে। তো এখানে তো হচ্ছে বুঝতে পারতেছেন যে এখানে প্রতিটা টার্ম যে আছে s plus 3 s plus 4 s plus 1 s plus 2, এটা একটা ফাংশন আর কি, সোজা কথা এটা s এর ফাংশন। তাহলে আমি যদি এই কমপ্লেক্স ভ্যালুটা এই প্রত্যেকটা টার্মের মধ্যে যদি বসাই, প্রত্যেকটা টার্মে s এর পরিবর্তে যদি আমি বসাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্রত্যেকটা ফ্যাক্টর বা এই যে প্রত্যেকটা ব্র্যাকেটে আমরা একটা করে কমপ্লেক্স নাম্বার পাচ্ছি কিন্তু। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে s plus 3, এখানে যদি আমি ওই s এর ভ্যালু যদি -2 প্লাস j3 যদি বসাই, এই s এর পরিবর্তে যদি এটা বসাই, তাহলে কি আসতেছে? এটা একটা কমপ্লেক্স নাম্বার আসতেছে, 1 প্লাস j3 আসতেছে, তাই না? এটা কমপ্লেক্স নাম্বার। এভাবে করে প্রত্যেকটা টার্মে একটা করে কমপ্লেক্স নাম্বার পাবো। এখন কমপ্লেক্স নাম্বার নিয়ে আপনারা ইতিমধ্যে কাজ করেছেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিশেষ করে আপনার মনে হয় এসি সার্কিটের কমপ্লেক্স নাম্বারটা আপনারা পড়েছেন। আপনাদের খেয়াল আছে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিন্তু দুটা ফর্মে লিখতে পারি, একটা হচ্ছে গিয়ে পোলার আর একটা হচ্ছে কার্টেসিয়ান বা রেক্টেঙ্গুলার ফর্ম যেটা। তো আমরা যদি একটা কমপ্লেক্স নাম্বারের কথা চিন্তা করি পোলার ফর্মে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার z কে আমি বলতে পারি r e টু দি পাওয়ার j থিটা। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যালি হচ্ছে জিনিসটা এরকম, এটাকে আপনারা এইভাবে লিখে আসছেন r থিটা, এইভাবে লিখে আসছেন। সো ম্যাথমেটিক্যালি আসলে এটা হলো e টু দি পাওয়ার j থিটা। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এই অ্যাঙ্গেলটা আসলে এইভাবে লেখা হয়, e টু দি পাওয়ার j থিটা, আর r টা হচ্ছে তার ম্যাগনিটিউড, থিটা হচ্ছে তার আর্গুমেন্ট। সো এখানে কি আসতেছে আমার এই যে কে জিএস এইচএস। ঠিক আছে, এখন আমরা যদি এটা এখানে যদি এস এর এক একটা ভ্যালু বসাই, তাহলে আমরা এক একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার পাচ্ছি। তাহলে আমি মনে করেন প্রথমে লিখলাম কে জিএস, এই যে উপরে যেটা s plus 3 যেটা ছিল, ঠিক আছে, s plus 3 এর বদলে আমি লিখলাম r1 e টু দি পাওয়ার j থিটা 1। তারপর s plus 4 যেটা আছে সেটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমি লিখলাম r2 e টু দি পাওয়ার j থিটা 2 ডিভাইডেড বাই নিচে আসবে r2 e টু দি পাওয়ার j থিটা, সরি r3 আর কি, মানে তিনটা ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার আর কি সোজা কথা, r4 e টু দি পাওয়ার j থিটা 4। এখান থেকে আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছেন যে আমরা যদি এখানে এই ই এর যে টার্ম গুলো এক্সপোনেনশিয়াল গুলোকে যদি একদিকে নিয়ে বাকি সবগুলোকে যদি আরেকদিকে নিই, তাহলে জিনিসটা আসতেছে এই যে আমার যে ফাংশনটা, এই ফাংশনটার যে কমপ্লেক্স ভ্যালুটাকে আমরা এভাবে লিখতে পারি কে ইনটু r1 r2 ডিভাইডেড বাই r3 r4, আর কি আসবে e টু দি পাওয়ার j। আপনার নিউমারেটরে যে অ্যাঙ্গেল গুলো থাকবে সেগুলো সব যোগ হবে, থিটা 1 প্লাস থিটা 2 হবে, আর ডিনোমিনেটরে যেগুলো থাকবে সেগুলো বিয়োগ হবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা কমপ্লেক্স নাম্বারের এই জিনিসটা যদিও আপনারা জানেন, তারপর আমি আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করার জন্য বলতেছি। তো আমরা যদি একটা এরকম আমাদেরকে যদি এরকম একটা ফ্র্যাকশন যদি দেওয়া থাকে, তো সেই ফ্র্যাকশনের নিউমারেটরে যে টার্ম গুলো আছে, যে কমপ্লেক্স নাম্বার আছে, সেই কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গেল গুলো কিন্তু যোগ হয়। ঠিক আছে, যে নিউমারেটরে যেগুলো ছিল, ঠিক আছে, নিউমারেটরে যেগুলো ছিল সেগুলো যোগ হচ্ছে, আর ডিনোমিনেটরের জন্য যে আমার যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবেন। এটাও যদিও জানেন, তারপর আমি জাস্ট একটু রিমাইন্ডার হিসেবে বললাম, প্রমাণ দেখালাম এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার ম্যাগনিটিউড গুলো কি হয়, ম্যাগনিটিউড গুলো হচ্ছে এই নিউমারেটরের ম্যাগনিটিউড গুলো গুণ হবে, আর ডিনোমিনেটরের ম্যাগনিটিউড গুলো কি হচ্ছে? ভাগ হচ্ছে। ওকে, তো আমরা আসলে যেটা যেটা বলতেছি যে আসলে এই আমাদের তো মেইন কনসার্ন হচ্ছে কি অ্যাঙ্গেল। আমার আসলে এখানে এই এস এর ভ্যালুটা এখানে বসায় ওই কমপ্লেক্স নাম্বারটা, টোটাল কমপ্লেক্স নাম্বারটা আমার হিসাব করা দরকার, আমার অ্যাঙ্গেলটা দরকার, আমার এই থিটাটা দরকার। আর কি আর দরকার নেই আমার এই মুহূর্তে, আমার দরকার হলো থিটা। তাহলে আমরা হইতেছে যে এই পার্টটা নিয়ে একটা ডিফারেন্ট গালি দিয়ে সেটাকে ইন্ডিকেট করি। আমাদের আসলে এই পার্টটা আমাদের কাছে মানে আমাদের প্রয়োজন। এই পার্টটাতে আমরা ইন্টারেস্টেড, এই পার্টটা আপাতত আমরা ইন্টারেস্টেড না অ্যাঙ্গেল ভেরিফাই করার জন্য। এবং সেখান থেকে আমরা দেখতেছি যে নিউমারেটরের যে টার্ম গুলো সেগুলোর অ্যাঙ্গেল গুলো প্লাস হয়, আর বাকিগুলো কি হয়? মাইনাস হয়। ঠিক আছে, তো এই কনসেপ্ট থেকে যদি আমি আগাই, আমি সবকিছু মুছে দিলাম। তো দেখেন এখানে দেখানো হয়েছে
যে এই যে অ্যাঙ্গেল অফ কে জিএস এইচএস, ঠিক আছে, কি করা হয়েছে দেখেন, এই যে নিউমারেটরে যেগুলো ছিল s+3 s+4 সেগুলোকে এই প্লাস আকারে লেখা হয়েছে। বলছিলাম যে নিউমারেটরের অ্যাঙ্গেল গুলো হচ্ছে প্লাস আকারে আসবে, সরি, আর ডিনোমিনেটরের অ্যাঙ্গেল গুলো সব মাইনাস আকারে আসবে। দেখেন ডিনোমিনেটরের যে টার্ম গুলো ছিল সেগুলোর অ্যাঙ্গেল গুলো সব মাইনাস আকারে আসছে। তারপর কি করা হয়েছে, আপনি এস এর ভ্যালু এখানে বসান, ঠিক আছে, যে -2 + j3, ঠিক আছে, এইখানে বসান। এটা আমি আপনাদের মানে সুবিধার জন্য লিখে লিখি বলি জিনিসটাকে। আপনি হইতেছে এই যে এখানে যে লেখা হয়েছে অ্যাঙ্গেল অফ s+3, এটা কিভাবে আপনি ক্যালকুলেটর বাইর করবেন? আপনি বসান, s এর জায়গায় কি ছিল, -2 + j3 + 3, তাহলে এটা কি আসে, অ্যাঙ্গেল অফ এটা আসে হচ্ছে 1 + j3, 1 + j3 আসে। তা আপনি ক্যালকুলেটরে এটা হিসাব করতে পারবেন না, এটা আশা করি আমার শেখানো লাগবে না, কারণ আপনারা তো এসি সার্কিট করে আসছেন। এসি সার্কিটে অনেক কমপ্লেক্স নাম্বার লাগছে, আর বিভিন্ন জায়গায় লাগছে আমাদের। হ্যাঁ, কোন একটা কমপ্লেক্স নাম্বারের অ্যাঙ্গেল বাই করা, কিভাবে ক্যালকুলেটর বাই করতে হয় এটা দেখে নেবেন। সো এই কমপ্লেক্স নাম্বারটা আমার হচ্ছে অ্যাঙ্গেল দরকার, ক্যালকুলেটর বাই করলে দেখবেন অ্যাঙ্গেলটা এরকম আসে 71.56 আসে। কিন্তু অন্যান্য প্রত্যেকটার জন্য প্রত্যেকটা টার্মে এস এর এসটাকে রিপ্লেস করে যে কমপ্লেক্স নাম্বারটা পাওয়া গেছে সেগুলো অ্যাঙ্গেল গুলো এখানে লেখা হয়েছে, এবং সেগুলোকে ক্যালকুলেট করে দেখা গেছে যে আমার অ্যাঙ্গেলটা আসে হচ্ছে কি মানে এই কেজিএস এইচএস এটার অ্যাঙ্গেল আসে -70.55। তো এটা তো অবশ্যই 180 ডিগ্রির অড মাল্টিপল হলো না। তার মানে এখান থেকে আমি এই ক্যালকুলেশন থেকে বলতে পারি যেই পয়েন্টটা আমাকে দেওয়া আছে সেই পয়েন্টটা আসলে আমার এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমের রুট লোকাসের উপর অবস্থান করবে না। অর্থাৎ এই সিস্টেমের যে ক্লোজ লুপ পোলস গুলো, আপনাদের নিশ্চয়ই গত দিনের লেকচারের পর মনে আছে যে আমরা আসলে যখন কেটাকে যখন ভ্যারি করি, ঠিক আছে, এই যে প্যারামিটারটাকে যখন ভ্যারি করি তখন ক্লোজ লুপ পোল, ক্লোজ লুপ পোল গুলোকে আমরা রুটস বলতেছি, ঠিক আছে, সেই রুট গুলো তার লোকেশন কিন্তু পরিবর্তন হয় এই কে এর মানের উপর নির্ভর করে। তাহলে আমি কখনো এই কে এর ভ্যালু ভ্যারি করে কখনো হতেছে আমাদের এই ক্লোজ লুপ পোল বা রুটস গুলোকে এই পজিশনে নিতে পারবো না, ঠিক আছে। এই ম্যাথটা থেকে আমরা এই কনক্লুশনে দাঁড়াতে পারি যে কখনো আমরা এই পজিশনে আমরা এই জিনিসটাকে নিতে পারবো না। তাহলে এই যখন আমি অ্যাঙ্গেল কন্ডিশন যখন ভেরিফাই, ম্যাগনিটিউড কন্ডিশন ভেরিফাই করার আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ম্যাগনিটিউড কন্ডিশন আমরা তখনই ভেরিফাই করব যখন আমার অ্যাঙ্গেল কন্ডিশনটা আমরা নিশ্চিত যে হ্যাঁ সেটা স্যাটিসফাই হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই যে এটাই কনক্লুশন যে -j3 এটা ডাজ নট এক্সিস্ট অন দ্য রুট লোকাস, শেষ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এই টাইপের জিনিস আমরা কেন বের করি আর কি, ঠিক আছে। এখন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে কন্ট্রোল সিস্টেম যখন আমরা পড়িয়েছিলাম, বিশেষ করে আপনাদেরকে যখন পারফরমেন্স যখন পড়ানো হয়েছিল, তখন একটা কথা কিন্তু আমরা বলেছি, যেটা হচ্ছে যে আমরা যদি একটা এসপ্লেনের কথা যদি চিন্তা করি, এসপ্লেনে এটা হচ্ছে রিয়েল অফ এস, এটা হচ্ছে আমার ইমাজিনারি অফ এস, তাহলে আমাদের একটা এসপ্লেনে আপনার হচ্ছে এই যে পোলগুলো যে বিভিন্ন জায়গায় লোকেট হয় তার উপর বেস করে কিন্তু সিস্টেমের ক্যারেক্টারিস্টিক একরকম হয়। যেমন এটা হচ্ছে আন্ডার ডেপথ সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে কি এখানে আসলে কমপ্লেক্স পোল আছে। তো এই আন্ডার ডেপথ সিস্টেমেরই কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই কমপ্লেক্স পোলগুলো রিয়েল পার্ট ইমাজিনারি পার্টের সাথে, রিয়েল পার্টের সাথে যেমন খেলা আছে শিফটিং টাইমের সম্পর্ক, ইমাজিনারি পার্টের সাথে পিক টাইমের সম্পর্ক, আবার এগুলোর সাথে আপনার হচ্ছে গিয়ে জিটা বা যেটাকে আমরা ড্যাম্পিং রেশিও বলতেছি সেটা সম্পর্ক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার পার্সেন্টেজ ওভারশুট, এই যে বিভিন্ন প্যারামিটার যা কিছু আছে, হ্যাঁ, যত স্পেসিফিকেশন আছে সবকিছু কিন্তু আমার আসলে কোর পজিশনের উপর কিন্তু আসলে নির্ভর করতেছে। তো এখন এই জিনিসগুলো বের করার উদ্দেশ্য কি? এখন আপনাকে মনে করেন যে বলা হলো তো আমাদেরকে যদি কোনো একটা পার্টিকুলার যদি স্পেসিফিকেশন যদি দেওয়া থাকে তাহলে সেই স্পেসিফিকেশনের জন্য আমার কোন পজিশন গুলোকে কোথায় লোকেট করা লাগবে সেটা কিন্তু আমরা কিভাবে বের করতে হয়, এটা ট্রানজিট অ্যানালাইসিস থেকে, তারপর যে ইভ্যালুয়েশন অফ পারফরম্যান্স অফ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম, এখান থেকে কিন্তু জেনে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কেউ যদি এটা যদি ঠিকমতো পড়ে না থাকেন অবশ্যই পড়বেন, সামনে কিন্তু এই কনসেপ্ট গুলো বারবার আসবে, ঠিক আছে, ওই যে টপিকটা বিশেষ করে ইভ্যালুয়েশন অফ পারফরম্যান্স সিস্টেম, ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম আর কি। তো যাই হোক, তো আমাদের যে স্পেসিফিকেশন আছে সেখান থেকে আমি জেনে গেলাম যে আমার রুট গুলোকে কোন জায়গায় লোকেট করা দরকার। এখন আমার প্রশ্ন হইতেছে আমাকে একটা কন্ট্রোল সিস্টেম, ধরেন এই কন্ট্রোল সিস্টেমটা আমাকে দেওয়া আছে, দিয়ে বলছে আচ্ছা ভাই এখন বলেন তো যে আমার যে স্পেসিফিকেশন গুলো দরকার সেই স্পেসিফিকেশন গুলো কি এই ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা আমি কখনো ফুলফিল করতে পারবো? সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। সেই প্রশ্নের উত্তরটা আমি যে এখান থেকে অ্যাঙ্গেল কন্ডিশন ভেরিফাই করে দেখতেছি যে আচ্ছা এখানে এই যে প্যারামিটারটা আছে কি, এটাকে আমি ভেরি করে আমি কি কোনো ভাবেও
আমি কি কোনো ভাবেও কি আপনার হচ্ছে কি রুট গুলোকে বা ক্লোজ লুপ পোল গুলোকে এই ডিজায়ার্ড লোকেশন গুলোতে নিয়ে যেতে পারি কি পারি না, ঠিক আছে, সেটাকে আমরা ভেরিফাই করে দেখি এভাবে করে। ওকে, এখন যদি একান্তই যদি আমি যেমন এই প্রবলেমের ক্ষেত্রে দেখলাম, ধরা যাক যে আমার ডিজায়ার্ড লোকেশন হচ্ছে এইটা, তো এখন দেখতেছি যে এই জায়গায় তো কখনো যাচ্ছে না রুটটা, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয়, সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে কম্পেনসেটর ডিজাইন করতে হবে, সেটা আমরা এই রুট লকাসের পরে, ঠিক আছে, রুট লকাস স্কেচ করা আমরা শিখবো আপাতত, তারপরের যে টপিকটা কম্পেনসেটর ডিজাইন করা, সেখানে আমরা দেখবো যে এখন তো যদি আমার রুট লকাস কোন একটা ডিজাইন পয়েন্ট যদি না যায়, তাহলে সেক্ষেত্রে আমার রুট লকাসটাকে ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে নিতে হলে কি করণীয় সেটা আমরা পরে টপিকে দেখবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমরা এই জিনিসগুলো বের করতে চাই, ঠিক আছে, যে এই প্রশ্নটার উত্তর বের করার জন্য। আচ্ছা, আমাদের আরেকটা সিস্টেম দেওয়া আছে, এটা লেখাটা বোঝা যাচ্ছে কিনা আই এম নট শিওর, তারপর ফর ইওর কনভিনিয়েন্স আমি লিখে দিই। এখানে যে এটাও একটা ইউনিটি গেইন ফিডব্যাক সিস্টেম, এখানে হইতেছে আপনার এরকম দেওয়া আছে s+10, এরকম ট্রান্সফার ফাংশনটা এরকম দেওয়া আছে। তো এটাই আসলে ওপেন লুপ ট্রান্সফার, এখানেও কিন্তু এইচএস এর ভ্যালু 1, মানে বেসিক্যালি এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদিও আমার এখানে এইচএস এর ভ্যালু 1, এখানে যদি এইচএস 1 না হয় অন্য কোনো ট্রান্সফার ফাংশন দেওয়া থাকতো সেটাকেও কিন্তু এখানে গুণ করতে হতো। ওপেন লুপ ট্রান্সফার ফাংশন কিন্তু আসলে কে জিএস এইচএস, ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে কে জিএস, আর এইচএস এখানে 1 হওয়ার কারণে আসলে বেসিক্যালি এটাই রয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে গিয়ে আমাদের এই যে পয়েন্টটা -5 + j5, এই পয়েন্টটা আমার এই যে কন্ট্রোল সিস্টেমের রুট লকাসে অবস্থান করে কি করে না। আমরা একইভাবে যেটা করতেছি, আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল কন্ডিশনটা আমরা চেক করে দেখতেছি, কে জিএস এইচএস এর অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি, অর্থাৎ এস এই জিনিসটাকে আমরা এখানে বসাচ্ছি, ঠিক আছে। এখানে প্রথমে 0 আছে কারণ আসলে প্রথমে কিছু নাই তৈরি, কে এর অ্যাঙ্গেল কিন্তু আসলে 0, ঠিক আছে। আপনি যদি অ্যাঙ্গেল অফ কে নেন, কে এর অ্যাঙ্গেল আসলে এখানে 0, হ্যাঁ, কে এটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে চিন্তা করতেছি, এটা একটা এটার অ্যাঙ্গেল আসলে 0, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। তারপর হইতেছে এই যে এস টার্মটা এখানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এস, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এস, অর্থাৎ এস এর ভ্যালুটা এখানে বসায় আপনি হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার যেটা আর্গুমেন্ট যেটা, হ্যাঁ, আর্গুমেন্টটা এখানে দেখবেন, আর হচ্ছে s+10 এর দেখবেন, তারপর দেখতেছেন যে এটা -180 ডিগ্রি এসে আছে। সো এখান থেকে আপনি বুঝতেছেন যে এই পয়েন্টটা হচ্ছে এই সিস্টেমের রুট লকাসের উপর অবস্থান করে। ইভেন আমি কালকে কিন্তু আপনাদের এইটা দিয়ে কিন্তু বুঝিয়েছিলাম, আপনাদেরকে কালকে যে আপনাদেরকে যে একটা উদাহরণস্বরূপ যে কে যে ভ্যারি করে দেখিয়েছিলাম, এটা কিন্তু এটাই ছিল, ঠিক আছে। এবং সেখানে কিন্তু এই ধরনের ওখানে যে 4 ছিল, যে 5ও কিন্তু হচ্ছে আপনার এই সিস্টেমটা রুট লকাসের উপর অবস্থান করে। আচ্ছা, এখন একবার যখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এই পয়েন্টটাকে আমরা রুট লকাসের উপর লোকেট করতে পারবো, বা রুট লকাসের উপর আমরা এই পয়েন্টটা পাবো, তারপরে প্রশ্ন আসে যে ওই পয়েন্টে যেতে হলে, অর্থাৎ ক্লোজ লুপ পোলটাকে ওই পয়েন্টে নিতে হলে আমার কে এর ভ্যালু কত দরকার, কারণ কেটাকে ভ্যারি করেই কিন্তু আমরা হইতেছে ক্লোজ লুপ পোল গুলো হইতেছে লোকেশন চেঞ্জ করতেছি। তো সেই প্রশ্নের উত্তরটা আমরা পাবো হচ্ছে গিয়ে এখান থেকে, এই যে তারপরের যে ক্যালকুলেশন, এই যে এটা হচ্ছে গিয়ে ওই কনক্লুশনটা দেওয়া আছে, যেটা অড মাল্টিপল অফ কোয়ান্টিটি। আচ্ছা, প্লাস আর মাইনাস কিন্তু ম্যাটার করে না, ঠিক আছে। আপনারা কিন্তু দেখবেন আমি এখানে কি বলছিলাম যে n বিলংস টু z, দ্যাট ইজ আমার হচ্ছে গিয়ে এটা কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, হ্যাঁ, খালি যে প্লাস হবে এমন কথা না, প্লাস মাইনাস আসলে দুটোই কিন্তু হতে পারে। তো আমরা বলতেছিলাম যে এই পয়েন্টে যেতে হলে আমাদেরকে কি পরিমাণ গেইন লাগবে, সেটা হচ্ছে আমরা এই কন্ডিশন থেকে পাবো, যে ম্যাগনিটিউড কন্ডিশন, কে জিএস এইচএস সমান 1, সো কে সমান 1/জিএস এইচএস। সো এখানে আগের মতো আগে হচ্ছে আমরা অ্যাঙ্গেল নিতাম, এখন আমরা ম্যাগনিটিউড নিব, অ্যাবসলিউট ভ্যালু যেটা ক্যালকুলেটরে, ঠিক আছে। এই কমপ্লেক্স নাম্বারগুলো আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা হিসাব করে দেখবো যে এখানে কত দেখতেছে 50, অর্থাৎ কে এর ভ্যালু যদি আমরা এখানে 50 বসায় দিই, এই ক্লোজ লুপ সিস্টেমের এখানে কে এর ভ্যালু যদি 50 বসায় দিই, তাহলে একটা, এটা যেহেতু পোল দুইটা থাকবে, ঠিক আছে, যেহেতু সেকেন্ড অর্ডার সিস্টেম, দুইটা পোল থাকবে, তাহলে একটা পোল এই জায়গায় লোকেট করা সম্ভব, ঠিক আছে, বুঝা গেছে। তো এটা ছিল মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে কোনো একটা পয়েন্ট রুট লকাসের অবস্থান করে কিনা, সেটা আমরা রুট লকাস স্কেচ না করি আমরা কিভাবে সেটা বের করতে পারি সেটার একটা এক্সাম্পল। তো এখন আমরা আস্তে আস্তে এখন থেকে আমরা দেখবো যে রুট লকাস আসলে স্কেচ করে কিভাবে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের সবকিছু কিন্তু রুটটা আসে কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। হ্যাঁ, যে কোনো সিস্টেমের আপনার হচ্ছে গিয়ে, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আছে সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের
যে সলিউশন সেগুলোকে আমরা রুল করতেছি। তো প্রথম কাজ হচ্ছে কি যে গিভেন সিস্টেমটা আছে ওটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বাইর করা, তারপর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো 1 প্লাস এই যে কে জিএস এইচএস যেটাকে আমরা বলতেছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল আছে এক্সাম্পল দেখানোর সময় যেটা বলছিলাম এটা ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই জিএস এইচএস টা কিন্তু একটা ফাংশন আর কি বেসিক্যালি। হ্যাঁ, এটাকে জিএস এইচএস এভাবে না চিন্তা করে আপনি এই দুটা জিনিসকে একটা ফাংশন আকারে চিন্তা করবেন, এটা আসলে একটা এস এর ফাংশন, সেটাই দেখানো হয়েছে। ঠিক আছে, যে এটাকে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে 1 প্লাস কে, কেটা হচ্ছে যে প্যারামিটারটাকে আমি ভেরি করবো সেটা ইনটু একটা ফাংশন, এই আকারে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে এইটাকে অবশ্যই আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, কারণ এই ফ্যাক্টর গুলোই আসলে আমাকে রুট গুলো দিচ্ছে, তাই না? যেমন হচ্ছে আমরা যদি বলি যে এখানে যেমন হচ্ছে Z1 Z2, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার জিরো, ওপেন লুপ জিরো, আর নিচের গুলো হচ্ছে ওপেন লুপ পোলস আর কি। ঠিক আছে, এই রুট এই ফ্যাক্টর ফ্যাক্টর আকারে আসলে এই ফাংশনটাকে আমার লিখতে হবে। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে, এটা তো গেল, অনেক সময় এটা দেওয়াই থাকে আর না দেওয়া থাকলে এটা করে নিতে হবে আপনাদেরকে। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে একটা জিনিস আপনারা গতদিনের এক্সাম্পল থেকে কিন্তু বুঝতে পারছেন যে রুট লোকাস গুলো আমার ওপেন লুপ পোল থেকে আসলে শুরু হয়। ঠিক আছে, রুট লোকাস গুলো শুরু হয় কোথা থেকে, আমি এখানে আরো পার্টিকুলারলি বলি, এটা হলো ওপেন লুপ পোল। ঠিক আছে, ওপেন লুপ মানে কি, এই যে কিছুক্ষণ আগে, আচ্ছা ক্লিয়ার করি, এই যে এখানে যে যেটা লিখলাম, এই যে এফ অফ এস যেটা লিখলাম জিএসএইচএস, এই জিএসএইচএস টা কিন্তু আসলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। জিএসএইচএস এই গুণফলটাকে আমরা বলতেছি ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো এখানে যে পোল গুলো আসতেছে সেগুলো কিন্তু আসলে ওপেন লুপ পোল। দ্যাট ইজ এই যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখিলাম, ঠিক আছে, এই যে এস ইকুয়ালস টু 0, এস ইকুয়ালস টু -10, এগুলো কি, এগুলো আসলে ওপেন লুপ পোল। মানে সিস্টেমটাকে যদি আমি এখান থেকে ওপেন করে দিই তাহলে আমরা এটা একটা ওপেন লুপ সিস্টেম পাবো, তার যে পোল গুলো, ঠিক আছে, এগুলো আসলে ওপেন লুপ পোল। তো আমার যে রুট লোকাস যেটা, সেটা আসলে আমার ওপেন লুপ পোল থেকে শুরু হয়। ঠিক আছে, ওপেন লুপ পোল থেকে শুরু হয় আর ওপেন লুপ জিরোতে গিয়ে শেষ হয়, মানে পোল থেকে বের হয়ে এই ব্রাঞ্চ গুলো আপনার জিরোকে খুঁজে। ঠিক আছে, জিরোকে খুঁজে এবং জিরো থেকে শেষ হয়, ওপেন লুপ জিরোতে গিয়ে আমার আসলে শেষ হয়, একটা নিয়ম। এটার প্রমাণ যদি আপনি দেখতে চান, অলরেডি আমি একটা এক্সাম্পল আপনাদের দেখিয়েছি, সেখান থেকে বোঝা যায় অবজারভেশন থেকে। আর ম্যাথমেটিক্যালি যদি প্রমাণ চান, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা। তাহলে এখানে জিএস একটা আছে, একটা আছে এইচএস। তাহলে এই জিএস এটা একটা ফাংশন, এটা একটা নিউমারেটর আছে, এটা একটা ডিনোমিনেটর আছে। ঠিক আছে, এনজি মানে হচ্ছে এই জি ফাংশনটা নিউমারেটর, ডিজি মানে হচ্ছে জি ফাংশনটা ডিনোমিনেটর। ঠিক তেমনি এইচ ফাংশনটার একটা নিউমারেটর আছে, একটা ডিনোমিনেটর আছে। তাহলে এটাকে যদি আমরা একটু লসাগু করি, লসাগু করে এইরকম আকারে একটা আমরা ফাংশন পাই। আচ্ছা, এবার যদি আমরা কে এর ভ্যালু যদি 0 বসাই এখানে, ঠিক আছে, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনেরই একটা পরিবর্তিত রূপ। ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু আসছে এটা, কে এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এই পার্টটা কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে। এই যে এই পার্টটা নিউমারেটর, দুটো নিউমারেটর যেখানে গুণ আছে, ঠিক আছে, সেই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, তা থাকতেছে কিন্তু এই যে ডিনোমিনেটর। তাহলে এই ইকুয়েশনটা আসলে কি দেয়, এই ইকুয়েশনটাই কিন্তু আমার আসলে কি দেয়, ওপেন লুপ পোল গুলোই দেয়। ঠিক আছে, ওপেন লুপ পোলস গুলো কিন্তু আসলে এই যে ফাংশন, এই যে এই দুটো ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটর দুটোই কিন্তু আসলে আমার ওপেন লুপ পোল গুলোকে দিচ্ছে। তার মানে কে এর ভ্যালু যখন 0 পাচ্ছি, তখন আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা আসলে কি ইন্ডিকেট করতেছে, আমার ওপেন লুপ পোল ইন্ডিকেট করতেছে। দ্যাট ইজ আমার রুট লগসটা শুরু হচ্ছে কে ইকুয়ালস টু 0, মানে হচ্ছে রুট লগসটা শুরু হচ্ছে আমার এই ওপেন লুপ পোল থেকে। ঠিক আছে, আর শেষ হচ্ছে কিভাবে, কোথায় গিয়ে, সেটার প্রমাণ যদি আপনি জিজ্ঞাসা করেন, এই যে ইকুয়েশনটা আছে সেখানে যদি উভয় পক্ষকে যদি আমি কে দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 1/k চলে আসবে, প্রথম যে টার্মটা এখানে 1/k চলে আসবে, আর এই কেটা বাদ যাচ্ছে। এখন আপনি কে ইনফিনিটি যদি বসান, এখানে যদি আপনি কে টেন্স টু ইনফিনিটি, এটা যদি আপনি এখানে যদি বসিয়ে দেন, তাহলে 1/ইনফিনিটি সেটা হচ্ছে 0। দ্যাট মিনস এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে। এই যে 1/ইনফিনিটি এটা 0, আর এখানে তো কোনো কে নাই, সো থাকতেছে কিন্তু আমার এই পার্টটা, জাস্ট এই পার্টটা থেকে যাচ্ছে। হ্যাঁ, আর এই পার্টটা কি, এই পার্টটা আসলে আমার কি দেয়, ওপেন লুপ 0 দেয়। তো নিউমারেটর যেহেতু এটা, এটা আসলে আমার ওপেন লুপ জিরোস এগুলোকে কিন্তু দেয়। তার মানে আমার কে যখন ইনফিনিটি হচ্ছে, ওই যে প্যারামিটারটাকে ভ্যারি করতেছি, সেখানে যখন ইনফাইনাইট করতেছি, তখন আমার ক্লোজ লুপ পোল গুলোকে এই ওপেন লুপ 0 গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, আমার ওপেন লুপ 0 গিয়ে কি হচ্ছে, কে এর ভ্যালু ইনফিনিটি হচ্ছে, বা আমার রুট লগসটা শেষ হচ্ছে ওই জায়গাটা থেকে। এটা হচ্ছে তার একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ যে আমার পোল গুলো ওপেন লুপ 0 থেকে শুরু হয়, আর হচ্ছে রুট লোকাস ওপেন লুপ পোল থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে গিয়ে 0-তে গিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এখানে ব্যাখ্যা করি যে
আমাদের যে আমরা তো বেসিক্যালি সবকিছু এস প্লেনে দেখাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমার এস প্লেন। এখানে হচ্ছে রিয়েল পার্ট অফ এস, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এস। এস প্লেন তো সবকিছু দেখাচ্ছে, একটা কমপ্লেক্স প্লেন, এটা রিয়েল এবং ইমাজিনারি পার্ট আছে। তো কোনো একটা এই রিয়েল পার্টটা, এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিসটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস। তো আমার রিয়েল অ্যাক্সিসের কোন একটা সেগমেন্ট, রিয়েল অ্যাক্সিসের কোন একটা পার্ট আপনার রুট লোকাসের উপর অবস্থান করবে কি করবে না, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা একটু খুঁজবো। তো ধরা যাক আমার কাছে এরকম কিছু, এরকম ধরেন, ঠিক আছে? আমার হচ্ছে এগুলো, এখানে যে ক্রস এবং জিরো গুলো দেখাচ্ছি সেগুলো কি? সেগুলো হচ্ছে আমার ওপেন লুপ পোজ অথবা ওপেন লুপ জিরো, এই দুটা হচ্ছে আমার ওপেন লুপ পোজ, এবং এটা হচ্ছে ওপেন লুপ জিরো, এরকম ধরেন দেওয়া আছে। এখন এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে আমার আসলে কোনটা আমার রুট লোকাসের উপর অবস্থান করে আর কোনটা করে না? আপনি কোন একটা রিয়েল অ্যাক্সিসে, যেমন আমি যদি এই সেগমেন্টটার কথা যদি বলি, এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের আমি হচ্ছে সবসময় ডান দিকে তাকাবো। আমি যদি ডান দিকে তাকাই, ডান দিকে আমার আসলে কোনো পোল জিরো নাই, তার মানে নাম্বার অফ পোলস এন্ড জিরো আমার কাছে যেটা মেইন জিনিস, নাম্বার অফ ওপেন লুপ, ওপেন লুপ পোলস প্লাস জিরোস, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ওপেন লুপ পোলস প্লাস জিরোস, এটা হচ্ছে আমার কাছে মেইন কনসার্ন। তো আমি হচ্ছে কোন একটা রিয়েল অ্যাক্সিসের সেগমেন্টে যাব এবং তার ডান দিকে আমি তাকাবো। ডান দিকে তাকালে আমি যদি দেখি যে আমার হচ্ছে অড নাম্বার অফ, এই যে নাম্বার অফ পোলস এন্ড জিরো, এটা যদি আমার অড হয়, তাহলে বুঝতে হবে ওই রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা আমার রুট লোকাসের উপর অবস্থান করবে, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে আমি যদি ডান দিকে তাকাই, কোনো আসলে আমার পোলস জিরো নাই, জিরো এটাকে আমি যদি একটা ইভেন নাম্বার হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমার এই রিয়েল এই সেগমেন্টটা আমার আসলে রুট লোকাসের উপর অবস্থান করবে না, ঠিক আছে? আমি যদি এই সেগমেন্টের কথা যদি চিন্তা করি, এই যে এই সেগমেন্টটা, এখানে দেখেন আমি যদি ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলে আমি আসলে একটা পোল দেখতে পাচ্ছি, নাম্বার অফ পোলস হলো একটা, তাহলে এক তো একটা বেজোড় সংখ্যা, অড সংখ্যা না? সো আমরা এখান থেকে আমরা বলবো যে আমার রিয়েল অ্যাক্সিসের এই সেগমেন্টটা আমার কি হবে, রুট লোকাসের উপর অবস্থান করবে। আচ্ছা, এটাকে একটা ডিফারেন্ট কালিতে আমি ইন্ডিকেট করি, এটাকে আমি সবুজ দিই, এই যে সবুজ দিলাম, তার মানে এইটা হইতেছে আমার রুট লোকাসে, এই সেগমেন্টটা আমার রুট লোকাসে অবস্থান করবে, কারণ তার ডান দিকে আমার কি অড নাম্বার অফ পোলস এবং জিরো আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি হচ্ছে এই জায়গায় আসি, এই সিরিয়াল সেগমেন্টটা আছে। তো এখানেও আমি ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলে আমি কি দেখবো, যে দুইটা ওপেন লুপ পোল দেখতেছি, টু পোলস, ঠিক আছে? টু তো অড নাম্বার না, কারণ টোটাল নাম্বার অফ পোলস এবং ওপেন লুপ পোলস এবং জিরো আমার অড হইতে হবে যদি কোন একটা রিয়েল অ্যাক্সিস সেগমেন্টকে যদি রুট লোকাসের অংশ হইতে হয়। তার ডান দিকে তাকাইলে আমি দেখতেছি আসলে আমার পোল আছে কয়টা, দুইটা, ঠিক আছে? তাহলে দুই তো কোনো অড নাম্বার না, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে এখানে যে ব্ল্যাক কালার যেটা এখন দেখাইলাম, সেটা আমার আমার রুট লোকাসের উপর অবস্থান করবে না। এবার আমি এই অংশটুকু, এই যে জিরো থেকে শুরু করে একেবারে ইনফিনিটি পর্যন্ত, এই সেগমেন্টটার কথা যদি আমি চিন্তা করি, এই সেগমেন্টের আমি হচ্ছে ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলে আমি কি দেখতেছি, আমি দেখতেছি আমার কাছে দুইটা পোল আছে এবং একটা জিরো আছে, তাহলে দুইটা পোল একটা জিরো, তাহলে যোগ করলে কি হয়, 2+1 হলো কি 3, 3 তো একটা অড নাম্বার, সো 3 যেহেতু একটা অড নাম্বার, সো এখান থেকে আমি বলবো যে আমার এই রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা আমার কি হইতেছে, রুট লোকাসের উপর অবস্থান করে। তো এটাকে আমি সবুজ কালারে মার্ক করি, এই যে দুইটা রিয়েল অ্যাক্সিসের যে অংশ দুটাকে আমি হচ্ছে সবুজ কালারে মার্ক করছি, এই দুইটা অংশই হইতেছে কি আমার রুট লোকাসের উপর অবস্থান করবে। কথা কি বোঝা গেছে? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখেন, এখানে এই কথাগুলো আসলে বাংলা ইয়াতে লেখা আছে, আপনি যদি ইভেন প্রকাশের নিয়মগুলো পড়েন লেখা আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝিয়ে দিলাম। এখন এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে এখন জানান। আচ্ছা, তাহলে আমরা যদি এই জিনিসটা যদি এখন বুঝতে পারি, আরেকটা জিনিস হচ্ছে রুট লোকাস জিনিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, ঠিক আছে? আচ্ছা, এবার আরো দুটো জিনিস, তারপর আমি ছোট ছোট দুই একটা এক্সাম্পল আমরা দেখবো। একটা হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চেস, ঠিক আছে? নাম্বার, এই যে 6 নম্বর পয়েন্টটা, নাম্বার অফ ব্রাঞ্চেস। আমার নাম্বার অফ ব্রাঞ্চেস হইতেছে, এটা হইতেছে আমার ইকুয়ালস টু ওপেন লুপ পোলস, যে নাম্বার অফ সেপারেট, কয়টা আমার সেপারেট ব্রাঞ্চ হবে, সেটা আমার হইতেছে কয়টা আমার ওপেন লুপ পোলস আছে। তারপর যদি আমার কোন একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে যদি আমি দেখি আমার নাম্বার অফ পোলস আছে হচ্ছে কি দুইটা, তার মানে আমার ব্রাঞ্চ হবে দুইটা। যদি নাম্বার অফ পোলস থাকে তিনটা, তাহলে ব্রাঞ্চ হবে তিনটা। উদাহরণস্বরূপ আমি যদি বলি
ঠিক আছে, যে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা হইতেছে এরকম, ধরেন s+1 ডিভাইডেড বাই s ইনটু s+2। তাহলে এখানে নাম্বার অফ ফাইনাইট পোলস আর কি, ঠিক আছে, আমার নাম্বার অফ ফাইনাইট পোলস, এনপিটা হচ্ছে আসলে ফাইনাইট পোলস বোঝাচ্ছে, আর এনজেডটা হচ্ছে ফাইনাইট জিরো। সো আমার এখানে ফাইনাইট পোল আছে কয়টা, আমার পোল আছে হচ্ছে একটা জিরোতে আছে, একটা হচ্ছে -2 তে আছে। তো নাম্বার অফ ফাইনাইট পোলস হচ্ছে আসলে দুইটা, একটা ডিফারেন্ট কালার ইউজ করি, দুইটা। আর নাম্বার অফ ফাইনাইট জিরো হইতেছে আমার একটা, তাই না? এই যে s ইকুয়ালস টু -1, এটা হলো ফাইনাইট জিরো। তার মানে আসলে আমার আরেকটা জিরো কই আছে, মানে আরেকটা জিরো আসলে ইনফিনিটিতে আছে। তাহলে নাম্বার অফ ফাইনাইট পোলস হচ্ছে দুইটা, নাম্বার অফ ফাইনাইট জিরো হচ্ছে আমার কয়টা, একটা। তাহলে আমার আসলে কয়টা ব্রাঞ্চ থাকবে, কয়টা সেপারেট আসলে ব্রাঞ্চ থাকবে, সেটা নির্ভর করে নাম্বার অফ এই পোলস এর উপর, ওপেন লুপ পোলস এর উপর। ঠিক আছে, এটা এখানে এই জিনিসটা বলা হয়েছে। আচ্ছা, আর এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ওই যে আমি যে বললাম কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখাইলাম, ঠিক আছে, যে কি বলছিলাম, যে আমার এখানে হচ্ছে কি s+1 দেখিয়েছিলাম, নিচে বলছিলাম s+2 বলছিলাম। তাহলে এখানে আমার হচ্ছে নাম্বার অফ ফাইনাইট জিরোস হচ্ছে আমার একটা, আর নাম্বার অফ ফাইনাইট পোলস, একটা তো জিরোতে আছে, একটা -2 তে আছে। তো নাম্বার অফ ফাইনাইট পোলস এটা হচ্ছে আমার দুইটা। তাহলে পোল আছে দুইটা, জিরো আছে একটা, তাহলে আরেকটা জিরো কোথায়? আরেকটা জিরো কিন্তু আমার কোথায় আছে? ইনফিনিটিতে আছে। তাহলে ইনফিনিটিতে আমার আসলে আরেকটা জিরো আছে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমার এখানে তো একটা জিনিসটা আমি কিছুক্ষণ আগে বুঝে গেলাম, যে আমার যেহেতু নাম্বার অফ ফাইনাইট পোলস দুইটা, সো আমার দুইটা ব্রাঞ্চ থাকবে, দুইটা সেপারেট ব্রাঞ্চেস, সেপারেট আর কি, দুইটা আলাদা আলাদা দুইটা ব্রাঞ্চ থাকবে। ঠিক আছে, দুইটা ব্রাঞ্চ থাকবে। এই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা ব্রাঞ্চ এসে একটা জিরোতে শেষ হবে। একটা কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে পোল থেকে শুরু হয়, রুট লোকাস জিরোতে গিয়ে শেষ হয়। তাহলে আমার দুইটা ব্রাঞ্চ হলো গিয়ে, আমার এই দুইটা পোল থেকে দুইটা ব্রাঞ্চ বের হলো। এই দুটো ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ হলো গিয়ে এই ফাইনাইট জিরোতে শেষ হবে, আরেকটা ব্রাঞ্চ হইতেছে ইনফাইনাইট, ইনফিনিটিতে জিরো আছে সেখানে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার নাম্বার অফ ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি, নাম্বার অফ ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি, সেটা কি এনপি মাইনাস এনজেড। মানে ফাইনাইট পোলস থেকে যদি আমি ফাইনাইট নাম্বার অফ ফাইনাইট জিরো বিয়োগ দিই, তাহলে কত পাচ্ছি? এই ক্ষেত্রে আমি 1 পাচ্ছি। তাহলে একটা ব্রাঞ্চ হলে আমার ইনফিনিটিতে যাবে। ঠিক আছে, আমার রুট লোকেশনের মধ্যে একটা ব্রাঞ্চ আমার ইনফিনিটিতে যাবে। সেই ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটা ইনফিনিটিতে যাবে, সেই ব্রাঞ্চটা একটা অ্যাসিম্পটোট ধরে যাবে, সেই ব্রাঞ্চটা একটা অ্যাসিম্পটোট ধরে যাবে। সেই একটা অ্যাসিম্পটোট তো বেসিক্যালি এটা একটা কি, একটা স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে হচ্ছে আমার আসলে দুইটা প্যারামিটার দরকার। আমি একটা স্ট্রেট লাইনের কথা যদি চিন্তা করি, এখানে দেখাই, একটা স্ট্রেট লাইনের আমি যদি বিভিন্নভাবে একটা স্ট্রেট লাইনকে ডিফাইন করা যায়। আমি যদি একটা স্ট্রেট লাইনের একটা সেন্টার মানে হইতেছে এই ক্ষেত্রে আমি বুঝাচ্ছি এক্স অ্যাক্সিস এর উপর সে আসলে কোথায় অবস্থান করতেছে, কোথা থেকে শুরু হচ্ছে। একটা স্ট্রেট লাইনে যদি আমি এক্স অ্যাক্সিস এর উপর কোথা থেকে শুরু হচ্ছে সেটা যদি আমি বলি, এবং তার একটা অ্যাঙ্গেল যদি আমি বলে দিই, দুটো জিনিস কিন্তু আমার লাগে একটা স্ট্রেট লাইনকে ডিফাইন করতে, দুইটা প্যারামিটার। ঠিক আছে, যেমন আপনারা দেখছেন যে y = mx প্লাস c, সেখানেও কিন্তু হয় স্লোপ এবং কি y অ্যাক্সিস এর ইন্টারসেপ্ট। হ্যাঁ, স্ট্রেট লাইনে যত ইকুয়েশন আছে এখানে দেখবেন যে দুটো জিনিসকে স্পেসিফাই করতে হয়। ঠিক তেমনি আমরা এই যে অ্যাসিম্পটোট, এটাকে একটা স্ট্রেট লাইন বলতেছি, এই ক্ষেত্রে আমরা দুটো জিনিস স্পেসিফাই করব। একটা হচ্ছে গিয়ে সেটা এক্স অ্যাক্সিস এর উপর কোথায় অবস্থান করতেছে, সেটাকে আমরা বলতেছি সিগমা এ। এ হলো অ্যাসিম্পটোট, সিগমাটা যারা বোঝাচ্ছে আমরা হচ্ছে সেন্টার অফ অ্যাসিম্পটোট আর কি। ঠিক আছে, আমাদের একটা সেন্টার অফ অ্যাসিম্পটোট লাগবে, আরেকটা লাগবে আমার অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোটের অ্যাঙ্গেল সেন্টার ডিফাইন করতে হবে, এটাতে এইভাবে যেতে পারে, এইভাবে যেতে পারে, এভাবে যেতে পারে, সো আমার অ্যাঙ্গেলটাও ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা একটু বলি। এই জিনিসটা আমরা ক্যালকুলেট করি যে সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরোস, সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস সামেশন অফ ফাইনাইট জিরো ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড। ঠিক আছে, এনপি মাইনাস এনজেড। এখান থেকে হচ্ছে আমরা সেন্টার অফ অ্যাসিম্পটোট এটা ক্যালকুলেট করি। আর ওই যে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, আমি তো বলছি যে দুটো জিনিস, আচ্ছা আমি এখানে থিটা দেখেছি, এখানে ফাই আকারে দেখানো আছে, সেটাই ক্যালকুলেট করে এইভাবে করি 2q + 1, কিউটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, ডিভাইডেড বাই np মাইনাস nz টু পাই। ঠিক আছে, 2q + 1 ডিভাইডেড বাই np মাইনাস nz। ওই np হচ্ছে নাম্বার অফ ফাইনাইট পোলস, আর nz হচ্ছে নাম্বার অফ ফাইনাইট জিরোস ইনটু পাই। ওকে, আচ্ছা এবার তাহলে আমি দুই একটা एग्जांपल একটু জাস্ট ডিসকাস করি, যে পর্যন্ত আমি ডিসকাস করছি সেখান থেকে জাস্ট হচ্ছে কয়েকটা एग्जांपल জাস্ট ডিসকাস করি। তো আমরা প্রথম যে স্টেপ গুলো, হ্যাঁ ধরা যাক যে আমাকে এখন একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেওয়া আছে, দেওয়া না থাকলে আপনাকে এটা
ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে নিতে হবে। কে ইনটু ধরেন s+1 ডিভাইডেড বাই s প্লাস ধরেন সরি উপরে s+2 দেই আর নিচে হলো s+1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সো বুঝতেই পারতেছেন এই কে এর সাথে যেটা আছে সেটা কিন্তু আমার আসলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। ওকে, তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে কিছু ক্যালকুলেশন করা। প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে আমরা দেখবো নাম্বার অফ ফাইনাইট পোলস কয়টা আছে। নাম্বার অফ ফাইনাইট পোলস হচ্ছে এই ক্ষেত্রে 1, একটাই তো পোল আছে, এই যে ওপেন লুপ পোল আর কি। ঠিক আছে, -1 আছে। আর নাম্বার অফ ফাইনাইট জিরোস হচ্ছে কয়টা? একটা। তাহলে ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি, ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি, ইনফিনিটিতে আমার কয়টা ব্রাঞ্চ যাবে সেটা আমাকে হিসাব করে নিতে হবে। সেটা হইতেছে এই এনপি মাইনাস এনজেড, দ্যাট মিন্স 1 - 1 মানে 0। তার মানে আমার আসলে ইনফিনিটিতে কোনো ব্রাঞ্চ যাচ্ছে না। যদি ইনফিনিটিতে কোনো ব্রাঞ্চ না যায় সেক্ষেত্রে ওই যে কিছুক্ষণ আগে মনে আছে না আমি যে এখানে যে দেখাইলাম এই যে অ্যাঙ্গেল অফ সেন্টার অফ অ্যাসিম্পটোট, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, তাহলে আর সেটা বাই করার দরকার নেই। যদি কোনো ব্রাঞ্চ আমার গিয়ে থাকে তাহলে আমরা এগুলো বাই করবো, আদারওয়াইজ আমাদের এগুলো বাই করাটা মিনিংলেস। ঠিক আছে, তো আমাদের খুশির খবর যে এটা আসলে নাই, মানে কোনো ব্রাঞ্চ আমার ইনফিনিটিতে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এস প্লেনের উপর, এটা হলো রিয়েল পার্ট অফ এস, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ এস। তাহলে এখানে হচ্ছে আমরা ওই ফাইনাইট পোলস এবং জিরোকে বসে কি ছিল, একটা ছিল এই যে -1 এ ছিল, একটা হচ্ছে একটা 0 ছিল -2 তে। ঠিক আছে, সেটাকে বসালাম। বসানোর পর সেকেন্ড কাজটা আমরা যেটা করি, রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট গুলোকে আমরা লিখি, রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট, এটাকে আমরা চেক করব। রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট চেক করার সময় কি করব নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের। ধরেন আমি যদি এই পার্টটা নিয়ে যদি চিন্তা করি, এটা ডান দিকে তাকাই, এই ডান দিকে তো কোনো পোল জিরো নাই, তাহলে এটা হবে না। এই পার্টটার কথা যদি আমি চিন্তা করি, ঠিক আছে, এই পার্টটা কি, আমি যদি ডান দিকে তাকাই, ডান দিকে আমি আসলে একটা পোল দেখতেছি, তাহলে এটা হল কি অড নাম্বার অফ পোলস বা অড নাম্বার পোলস এবং জিরো বলা যায়। সেক্ষেত্রে এটা কি এই অংশটুকু, এই যেটাকে একটু গাঢ় করে দিলাম, এটা হচ্ছে আবার রুট লোকাস উপর অবস্থান করবে। তারপর আমরা হচ্ছে এই পার্টটাই যে -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এই পার্টটা দিকে যদি এখান থেকে যদি ডান দিকে তাকাই, তাহলে দেখবো যে আমার একটা পোল আছে এবং একটা জিরো আছে। তাহলে 1 + 1 হলো 2, দুইটা একটা অড নাম্বার না, ইভেন নাম্বার। সো এটা আমার হবে না, এটা রুট লোকাসের অংশ হবে না। ক্রস না দিই, আবার এটা পোল মনে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই যে অংশটা যেটাকে আমি এখানে গাঢ় করে দিছি সেটা হচ্ছে আমার আসলে রিয়েল অ্যাক্সিস রুট লোকাসের অংশ হবে। ঠিক আছে, এরপরে আমার কাজটা কি, এরপরে কাজ হলো একবার যখন রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট আমি বের করে ফেললাম, তারপর কাজ হচ্ছে কি আমার রুট লোকাসটা পোল থেকে শুরু হবে এবং জিরো থেকে শেষ হবে। পোল থেকে শুরু হলো, যে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, এবং জিরোতে গিয়ে কি হলো শেষ হলো, এটা একটা অ্যারো আর কি, পোল থেকে শুরু হয়ে জিরো থেকে শেষ হলো। এটা হলো কি আমার এই সিস্টেমের জন্য রুট লোকাস। এবং এইখানে এই ওপেন লুপ পোলে কে এর ভ্যালু হইতেছে 0 এবং এই ওপেন লুপ জিরোতে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে কি ইনফিনিটি। এটা প্রিটি মাচ একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা এক্সাম্পল আপনি বলতে পারেন আর কি। আচ্ছা, এটা বেশি স্ট্রেট হয়ে গেছে, আমি আরেকটা এক্সাম্পল একটু ডিসকাস করে শেষ করে দিই। 1 প্লাস ধরা যাক এটা 2 দিলাম, এটা 1 দিলাম, এটা ধরেন 4 দিলাম। আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে কি এরকম, দা না থাকলে এটা করে নিতে হবে, আমি আপাতত দিয়ে দিচ্ছি আর কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা। সো কে এর সাথে যে পার্টটুকু গুণ আছে সেটা হচ্ছে কি আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। সো প্রথম কাজ হচ্ছে কি আমার নাম্বার অফ ফাইনাইট পোলস কয়টা আছে, দুইটা, এই যে -1 একটা আছে, -4 একটা আছে। নাম্বার অফ ফাইনাইট জিরোস কয়টা আছে এখানে, একটা। তাহলে দুইটা ফাইনাইট পোল আছে, দ্যাট মিন্স দুইটা ব্রাঞ্চ আমার বের হবে এই রুট লোকাস থেকে। আর আমার নাম্বার অফ ফাইনাইট জিরো আছে হলো একটা, তার মানে আসলে দুইটা ব্রাঞ্চ বের হয়ে একটা যাবে হলো ফাইনাইট জিরোতে, আরেকটা যাবে কোথায় ইনফিনিটিতে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমার হতেছে ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি কয়টা হবে, একটা। ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি, এটা হচ্ছে আমার একটা। ওকে, তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে রুট লোকাসের কিছু নিয়ম অলরেডি আমরা ডিসকাস করেছি। তো এর মধ্যে একটা ছোটখাটো এক্সাম্পল আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা
আরো কিছু এক্সাম্পল আলোচনা করব। তো বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে রুট লোকাস স্কেচ করার নিয়ম। তো প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে? এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা আছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা হয় দেওয়া থাকবে অথবা আপনাকে সিস্টেমটা দেওয়া থাকবে। আর সিস্টেম যদি আপনার হচ্ছে যে আমাদের যে পপুলার যে ফিডব্যাক কন্ট্রোল ফর্ম, অর্থাৎ এইরকম যে ফর্মটা, ঠিক আছে, যে একটা ফরওয়ার্ড ব্লক আছে, তার সাথে একটা ফিডব্যাক ব্লক আছে, এরকম যদি থাকে তাহলে তো সেটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। এই যে এরকম টাইপের কিছু একটা আসে 1 প্লাস কে জিএস এইচএস। হ্যাঁ, আর যদি আপনাকে যদি ব্লক ডায়াগ্রামটা এইভাবে না থাকে অন্যভাবে থাকে, সেক্ষেত্রে আপনাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আগে বের করে নিতে হবে। বের করে নিয়ে 1 প্লাস কে জিএস এইচএস এই আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমাদের যে এক্সাম্পল গুলো আমরা ডিসকাস করবো তার মধ্যে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বলিয়ে দিচ্ছি। সো এটা নিয়ে আর আপনাদেরকে ওয়ারিড হতে হবে না, তার পরবর্তী স্টেপ গুলো আমরা ফলো করবো। ওকে, তো 1 প্লাস কে জিএস 1 প্লাস কে জিএস এইচএস যেটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এখানে ওই কে জিএস এইচএস এর যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? ওই কে এর সাথে যেটা বিশেষ করে আছে এই যে এই পার্টটুকু, এইটা এই পার্টটুকু কিন্তু আমাদের আসলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। হ্যাঁ, ওএলটিএফ, এগুলো হচ্ছে আমার ওএলটিএফ বা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। বিশেষ করে এই প্যারামিটারটাকে আমরা ভেরি করতেছি, আর বাকিটুকু হচ্ছে এটা এখান থেকে আমরা ওপেন লুপ পোল পাচ্ছি। যেমন এখানে দুটো ওপেন লুপ পোল আছে, -1 -4 আর একটা ওপেন লুপ 0 আছে। সো নাম্বার অফ ফাইনাইট পোলস এনপি যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমার 2, আর নাম্বার অফ ফাইনাইট 0 সেটা হচ্ছে আমার 1। এই যে এটা হচ্ছে নাম্বার অফ ফাইনাইট 0। তো আমাদের দুটো পোল আছে, একটা ফাইনাইট 0 আছে, তাহলে আরেকটা 0 যে মিসিং সেটা কোথায় আছে? সেটা আছে ইনফিনিটিতে। সো ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি হতেছে কি আমার, এটার সূত্র হচ্ছে জেনারেলি এনপি মাইনাস এনজেড, ঠিক আছে? এই ক্ষেত্রে এনপি এর ভ্যালু ছিল 2, এনজেড এর ভ্যালু 1, সো দ্যাট ইজ 1। তার মানে আমার একটা ব্রাঞ্চ ইনফিনিটিতে যাচ্ছে। যদি আমার কোনো ব্রাঞ্চ ইনফিনিটিতে যায় তখন ওই ব্রাঞ্চটা একটা অ্যাসিম্পটোট ধরে হচ্ছে গিয়ে, বা একটা অ্যাসিম্পটোট কে ফলো করে সে হচ্ছে গিয়ে ওই ইনফিনিটিতে যাবে। সেই অ্যাসিম্পটোটে আমরা হচ্ছে সেন্টার এবং অ্যাঙ্গেল আমরা বের করব, ঠিক আছে? তো সেটা কিভাবে বের করতে হয় সেটা একটা সেটা থেকে ডিসকাস করি। প্রথমে আমরা বের করি সেন্টার অফ অ্যাসিম্পটোট, ঠিক আছে? আচ্ছা, আমি এই প্রবলেমটা একটু ডিটেইলসে লিখে লিখে বলবো, বাকি প্রবলেমগুলো একটু দ্রুত আলোচনা করে যাব। আচ্ছা, সেন্টার অফ অ্যাসিম্পটোট এটাকে আমরা সিগমা এ বলতেছি। সেটা সূত্র ছিল সামেশন অফ ফাইনাইট পোলস মাইনাস, আচ্ছা আমি একটু জায়গা করে নিই, সামেশন অফ ফাইনাইট জিরোস, ঠিক আছে, ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড। এই এনপি মাইনাস এনজেড এই জিনিসটা আমার সব দুটো সূত্রের ক্ষেত্রে আপনার হচ্ছে কি সেন্টার অফ অ্যাসিম্পটোট এবং অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট দুটো বের করতে লাগবে। সামেশন অফ ফাইনাইট পোলস, আমার এখানে পোলস কি কি আছে? হ্যাঁ, পোলস আছে, একটা হচ্ছে কি -1 এ আছে, একটা আছে -4 এ আছে, ঠিক আছে? আর 0 আছে কোথায়? -2 তে, রাইট? তার সামেশন অফ ফাইনাইট পোলস কি? -1 -4 মাইনাস দিয়ে, এই মাইনাসটা হলো সূত্রের মাইনাস, তারপরে সামেশন অফ -0, 0 তো একটাই আছে -2, একটু খেয়াল রাখবেন এই হিসাবগুলো। আচ্ছা, ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড, এটা 2 -1, ঠিক আছে? তো এটা উপরেরটা আসতেছে কি -5 + 2 দ্যাট ইজ -3 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ -3। তার মানে সেন্টার অফ অ্যাসিম্পটোটটা আমরা পেয়ে গেলাম। একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য বিভিন্ন ভাবে স্ট্রেট লাইনটা আমরা বিভিন্ন প্যারামিটার নিয়ে ড্র করতে পারি। দুটো প্যারামিটার লাগে একটা স্ট্রেট লাইন স্পেসিফাই করতে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সেন্টারকে স্পেসিফাই করতেছি, আর একটা কি একটা অ্যাঙ্গেলকে স্পেসিফাই করতেছি, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি ফাই এ। তাহলে এখন সেন্টার অফ অ্যাসিম্পটোট ক্যালকুলেট করা হয়ে গেল, এখন হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট। তো অ্যাসিম্পটোট আমার আছে হলো এই ক্ষেত্রে একটা, ঠিক আছে? সো আমরা আসলে এখানে একটাই নিব, মানে এটা জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম 2q + 1, এটা বেজোড় সংখ্যা, ইনটু পাই, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি আর কি, ডিভাইডেড বাই এনপি মাইনাস এনজেড, ঠিক আছে? তার মানে এনপি মাইনাস এনজেড থেকে এখানে আমরা পাচ্ছি, এখানে পাইটা হচ্ছে এটা আসলে বিলংস টু জেড,
দ্যাট ইজ একটা ইন্টিজার সংখ্যা, মানে কিউ হইতেছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো বসানো যেতে পারে। তো যেহেতু আমার অ্যাসিনটা এখানে একটা আছে, একটা ব্রাঞ্চ যেহেতু ইনফিনিটিতে যাচ্ছে, n2 - mz হচ্ছে গিয়ে ওই নাম্বার অফ ব্রাঞ্চেস গোইং টু ইনফিনিটি, সো আমাদের এখানে একটাই এনাফ। তার মানে আমরা এখানে কিউ এর ভ্যালু আমরা 0 বসাই, তো এইটাই আমার আসলে এনাফ, আর লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে ফাই এ সমান সমান কি আসে, কিউ এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে এটা আসে পাই মাইনাস n2 - mz এর ভ্যালু আসলে 1, হ্যাঁ মানে 180 ডিগ্রি। ঠিক আছে, তো পাই এগুলো কিন্তু সব রেডিয়ান্টে আছে, দিস ওয়ান ইজ ইন রেডিয়ান্ট, ডোন্ট ফরগেট দিস। হ্যাঁ, এটাকে আমরা ডিগ্রিতে যদি লিখি এভাবে, তাহলে আমরা হইতেছে যেটা বলতেছি যে এই অ্যাসিম্পটটা, এটা সিগমাটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে -3 তে, এবং এটাকে পাইলাম কত, 180 ডিগ্রি। তাহলে তো আমাদের অ্যাসিম্পটট এটা আমরা ডিফাইন করে ফেললাম। আচ্ছা, তো মোটামুটি আমাদের এতটুকু যদি ক্যালকুলেশনের পার্টটা, এটা যদি আমার হয়ে যায়, এই ক্যালকুলেশনটা তখনই করতে হবে যখন এই নাম্বার অফ ফাইনাইট পোলস আর নাম্বার অফ ফাইনাইট জিরো যখন ইকুয়াল না হয়, তখন কিন্তু এই ক্যালকুলেশনটা করা লাগবে। যদি আপনি দেখেন যে এই দুটো জিনিস ইকুয়াল, মানে যে কয়টা আমার ফাইনাইট পোল ফাইনাইট জিরো আছে, তাহলে আমার কোনো ব্রাঞ্চ ইনফিনিটিতে যাবে না। এই যে এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশন গুলো করলাম, সেটা তখন করার কোনো প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, আচ্ছা এবার আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে রুট লজেসটাকে স্কেচ করা। তো রুট লজেসটাকে আমরা কিভাবে স্কেচ করব, আমরা প্রথমে যেটা করি, প্রথমে হচ্ছে কি, আমরা তো আসলে এখানে এক্সপ্লেন মানে কাজ করতেছি, তো আমরা রিয়েল অফ এস, ইমাজিনারি অফ এস। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে কি আমার ওপেন লুপ পোল এবং জিরো গুলোকে প্লেস করা। তো আমার ওপেন লুপ পোল ছিল একটা হচ্ছে কি -1 এ, ঠিক আছে, আর একটা ছিল, আমি একটু এক্সটেন্ড করি, আর এটা ছিল -4 এ, এটা হচ্ছে আমার ওপেন লুপ পোল। আর ওপেন লুপ জিরো ছিল কোথায়, -2 তে, এই জায়গায় ছিল। ওকে, প্রথম কাজ হচ্ছে কি আমার ওপেন লুপ পোল এবং জিরো গুলোকে প্লেস করা। এটা হচ্ছে আমরা এখন স্কেচিং করতেছি। ঠিক আছে, আমরা এখন স্কেচিং শুরু করতেছি। প্রথম কাজ হলো এটা, প্রথমে আমরা ক্যালকুলেশন করে নিব, ক্যালকুলেশন করে দেন আমরা স্কেচিং এ হাত দিব। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে কি রিয়েল এক্সিস সেগমেন্ট। প্রথমে হইতেছে এই যে ওপেন লুপ পোলস আর জিরোস এগুলোকে প্লেস করা, এটা হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে কি আমার রিয়েল এক্সিস সেগমেন্ট, রিয়েল এক্সিস সেগমেন্ট, এটা নিশ্চয়ই খেয়াল আছে, তারপরে মনে করাই দেই যে আমার এখানে রিয়েল এক্সিস কি কি আছে, যে এই একটা সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট আছে রিয়েল এক্সিসে। ঠিক আছে, সেগমেন্ট গুলো আসলে হিসাব হচ্ছে কি ওই ওপেন লুপ পোল এবং জিরো থেকে। হ্যাঁ, এই একটা সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট আছে, তাহলে কয়টা সেগমেন্ট টোটাল, এই যে এখানে একটা, 1 2 3 4টা, চারটার মধ্যে কোনটা কোনটা আমার রুট লগাসের মধ্যে অংশ অন্তর্ভুক্ত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই সেগমেন্টটা ডান দিকে যদি তাকাই, এখানে কোনো পোল এবং জিরো নাই। ঠিক আছে, নো পোলস নো জিরোস। তার মানে এটা যেহেতু একটা জিরো, এটাকে একটা ইভেন নাম্বার হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমার এই সেগমেন্টটা রুট লগাস অংশ হবে না। এদিক থেকে যদি ডান দিকে তাকাই, তাহলে আমি দেখবো, মানে এই সেগমেন্টটার কথা বলতেছি, তাহলে আমার ডান দিকে একটা পোল আছে, দ্যাট ইজ আমার এটা একটা অড নাম্বার, যেহেতু অড নাম্বার, সো আমাকে বুঝতে হবে যে এই সেগমেন্টটা, আমি এটা একটু বোল্ড করে দিই, এই সেগমেন্টটা এটা হচ্ছে আমার রুট লগাসের অংশ হবে। ঠিক আছে, এই অংশটা রুট লগাসের সাথে মধ্যে ইনক্লুডেড হবে। আচ্ছা, এবার এই সেগমেন্টের ডান দিকে আমি একটু তাকাই, তাহলে কি দেখবো, তাহলে দেখতেছি যে আমার এখানে একটা পোল এবং একটা জিরো আছে, মানে ওপেন লুপ পোল আর ওপেন লুপ জিরো আর কি। সো 1 + 1 কত, 2, 2 তে একটা ইভেন নাম্বার, অড নাম্বার না, সো এই সেগমেন্টটা আবার রিয়েল এক্সিসে আবার রুট লগাসের অংশ হবে না। আবার এই সেগমেন্ট যেটা আছে, এই যে এখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে সেগমেন্টটা আছে, সেটা এইদিকে যদি আমি তাকাই, তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে এখানে আছে আমার দুইটা পোল এবং একটা জিরো আছে। দ্যাট মিন্স এটা একটা অড নাম্বার, 2 + 1। সো এটাকে আমরা বলবো যে এই সেগমেন্টটা আমার আমার হচ্ছে ভোকালসের অংশ হবে। ঠিক আছে, অড নাম্বার হলে, অড নাম্বার অফ, আমার যদি ডান দিকে যদি অড নাম্বার অফ পোলস এবং জিরোস যদি থাকে, ওপেন লুপ পোলস এবং জিরোস থাকে, তাহলে আমার বুঝতে হবে ওই রিয়েল এক্সিসটা আমার রুট লগাস অংশ হবে। আচ্ছা, একবার যখন এটা এই কাজটা করা আমাদের শেষ, দেন আমরা সামনে আগাবো। এই আননেসেসারি লেখাগুলো মুছে দিই, যেগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ইউজ করছিলাম। এইটাকে আমার মনে হয় একটু
বাম দিক অন্য কোনো একটা জায়গায় প্লেস করলে ভালো, এই যে প্লেস করি তাহলে মনে হয় বেটার হবে। এই জায়গাটা একটু নিলাম, ওকে ঠিক আছে। তা এবার আমার লাস্ট কাজ হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমার রুট লোকাস যেটাকে বলতেছে সেটা হচ্ছে আমার ওপেন লুপ পোলস থেকে স্টার্ট হবে, ঠিক আছে। ওখানে কিন্তু ওই যে কে এর ভ্যালু 0 এবং ওপেন লুপ জিরোজে গিয়ে শেষ হবে, এখানে হচ্ছে এন্ড হবে, ঠিক আছে। ওইখানে কে এর ভ্যালু ইনফিনিটি। তাহলে আপনি দেখেন ওপেন, যেমন এখানে যদি চিন্তা করে দেখেন, এখানে আপনার রুট লোকাসটা কি হচ্ছে, এখানে আপনি যদি দেখেন এই যে আমার যে -1 এ যেটা আছে, এখান থেকে একটা পোল আছে, এখান থেকে শুরু হয়েছে, যে এই পুরো অংশটি তো আমার রুট লোকাস অংশ, তো এখান থেকে শুরু হবে এবং এই যে ওপেন লুপ জিরোতে এসে শেষ হবে, এই ওপেন লুপ জিরোতে এসে শেষ হলো, এই যে ফাইনাইট পোল থেকে শুরু হয় ফাইনাইট জিরোতে শেষ হলো। তো এইখানে যে ফাইনাইট পোলটা আছে সেইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এই জায়গায় গেছে, কারণ এটা হলো এই রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা আমার রুট লোকাসের অংশ, সো এখানে এখান থেকে হচ্ছে ব্রাঞ্চটা শুরু হবে। তো এটা গিয়ে কোথায় শেষ হবে? এটা শেষ হবে যে দেখেন আমি কিছুক্ষণ আগে একটা অ্যাসিম্পটট ক্যালকুলেট করলাম না, যে সিগমা a সমান -3 আর হচ্ছে ফাই a সমান 180 ডিগ্রি, সেখানে সেই অ্যাসিম্পটট ধরে যাবে। তো এই অ্যাসিম্পটটটাকে যদি আমি ড্র করি, আমি যদি একটু ডিফারেন্ট কালার ইউজ করে দেখাই, -3 হচ্ছে কি এই জায়গায়, এই অ্যাসিম্পটটের সেন্টার হচ্ছে এই জায়গায়, এবং এই অ্যাসিম্পটটটা এইভাবে করে যাবে, হ্যাঁ এই যে এটা হলো সেই 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করে। তার মানে এইখান থেকে যে ব্রাঞ্চটা আসতেছে, যে -4 থেকে আমার রুট লোকাসে যে ব্রাঞ্চটা বের হবে, সেই ব্রাঞ্চটা এই যে এখানে যে লাল যে অ্যাসিম্পটটটা আছে, এই অ্যাসিম্পটট ধরে এই বরাবর আগাতে থাকবে, ঠিক আছে। এভাবে করে এই বরাবর হচ্ছে একটা ইনফিনিটিতে 0 আছে বলে ধরে নিব, ওখানে গিয়ে শেষ হবে আর কি, ঠিক আছে। তা তো মোটামুটি আমাদের এই যে সিস্টেম যেটা দেওয়া ছিল ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ক্লোজ লুপ সিস্টেমের জন্য, যে ক্লোজ লুপ পোলের জন্য যে বা যে সিস্টেমের যে রুটের জন্য যে লোকাসটা, সেটা প্লটটা হচ্ছে কি এই সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে এইরকম, ঠিক আছে। এই প্রবলেমটা কি বুঝতে পারছি? এটা মোটামুটি আমি একটু ডিটেইলস আলোচনা করলাম, পরে এগুলো আমি একটু দ্রুত টান দিয়ে পড়াবো আর কি। তো এটা যদি বুঝতে না পারি তাহলে এখনই শুরু হয়েছে স্যার, এটা কি -3 থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এটা কি -3 থেকে শুরু হয়ে স্যার আপনার অ্যাসিম্পটট ব্রাঞ্চটা শুরু হবে -4 থেকে, আর -3 থেকে হইলো গিয়ে সেন্টারটা শুরু হবে, মানে এই যে স্ট্রেট লাইনটা যে আঁকা হয়েছে, স্ট্রেট লাইনটা আঁকার জন্য স্ট্রেট লাইনের সেন্টারটা শুরু হইতেছে হচ্ছে -3 থেকে, কিন্তু ব্রাঞ্চটা -3 তে থাকতে পারবে না, কারণ এই যে সেগমেন্টটা, এই যে এতটুকু যে সেগমেন্ট আছে, এটা তো বললামই, এটা তো আমার রুট লোকাসের উপর অবস্থান করতে পারবে না। স্যার, মানে আমি বলতে মানে 3 এর ইয়াটা কি, মানে সেন্টার বলতে কি বোঝাচ্ছেন আর কি? মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনকে ড্র করার জন্য তো আপনার ইয়া দরকার, একটা সেন্টার দরকার না, আরেকটা দরকার কি, একটা দরকার হলো অ্যাসিম্পটট। মানে একটা নাহলে আপনি একটা স্ট্রেট লাইন আঁকবেন কিভাবে? একটা অ্যাঙ্গেল বলা থাকলে আপনি স্ট্রেট লাইন আঁকতে পারবেন? শুধু মানে কোত্থেকে শুরু হয়েছে ওটা, একটা প্রশ্ন থেকে যাবে, কিন্তু মানে দুইটা প্যারামিটার লাগবে তো, মানে ওই ইয়ারটা স্ট্রেট লাইনটাকে ড্র করার জন্য হচ্ছে ওই সেন্টারটা না, এই ক্ষেত্রে আমার সেন্টারটা যে -3 হওয়ার আলাদা হতো ওইরকম কোনো ইউজফুলনেস নাই বলে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে, মানে জিনিসটা হচ্ছে গিয়ে জাস্ট অ্যাঙ্গেলটাই আমার এখানে বেশি কাজে লাগতেছে এই ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু অন্যান্য কিছু প্রবলেমের ক্ষেত্রে দেখবেন আসলে দুটোই লাগে। ওকে, তাহলে আমি আরো কিছু ফার্দার কিছু প্রবলেম আমি ডিসকাস করি। প্রথমে যেটা ডিসকাস করি সেটা আরেকটা প্রবলেম, আমাদের এটা একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা দেওয়া না থাকলে বের করে নিতে হবে, দেওয়া আছে বলে আমি ধরে নিচ্ছি, ওখান থেকে আমি আসলে ক্যালকুলেশন গুলো ফার্দার করতেছি। আচ্ছা, এবার যেটা হচ্ছে এইরকম একটা ধরি, ধরা যাক s প্লাস সরি s প্লাস 6 এ একটা দিলাম, s প্লাস 8 এ একটা দিলাম, s প্লাস 1 আর s প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটা কি হবে? এখানে প্রথমে আপনাকে, এটা হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, ওই কে এর সাথে যে পার্টটা আছে, ঠিক আছে, এই যে জিএসএইচএস, এটা হলো জিএসএইচএস সিস্টেমটা, এই ক্ষেত্রে আপনাকে দেওয়া নাই, বাট এটা হলো আমার জিএসএইচএস, এটা একটা ফাংশন বেসিক্যালি। তো এখান থেকে আপনি ওপেন লুপ পোলস পাচ্ছেন, ওপেন লুপ জিরো পাচ্ছেন। তাই আমার এখানে নাম্বার অফ ফাইনাইট পোলস হলো 2টা,
আর নাম্বার অফ ফাইনাইট জিরোস হলো কয়, সেটাও কিন্তু দুইটা। দেখেন এখানে দুটা আছে, এই যে এই দুটা, ঠিক আছে। আর নাম্বার অফ ফাইনাইট জিরো যেটা ছিল, নাম্বার অফ ফাইনাইট জিরোস হচ্ছে সেটাও কিন্তু দুইটা, এই যে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি কি, np মাইনাস nz, ব্রাঞ্চেস গোয়িং টু ইনফিনিটি হচ্ছে 2 minus 2 equals to 0, তার মানে আমার এই রুট লোকেসের ক্ষেত্রে কোনো ব্রাঞ্চ আমার ইনফিনিটিতে যাবে না, এটা একটা বিষয়, ঠিক আছে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর আস। তো এই সেক্ষেত্রে আমাদের ওই যে সিগমা এ ফাই এ, যেটা সেন্টার অফ অ্যাসিম্পটোট এস অ্যাঙ্গেল অফ অ্যাসিম্পটোট, এগুলো বের করার কোনো প্রয়োজনীয়তা নাই, এটা বের করলে এটা মিনিংলেস হবে, মানে আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় বের করবেন, কোন জায়গায় বের করবেন। আচ্ছা, এবার হচ্ছে রুট লোকাস। তাহলে আপাতত আমরা এখনো অত কমপ্লেক্সিটিতে যাইনি, আপাতত যে রুল গুলো দেখানো আছে সেখানে এখন থেকে আমরা হচ্ছে স্কেচ করা শুরু করি। এটা হচ্ছে আমার ইমাজিনারি অফ এস, এটা হচ্ছে আমার রিয়েল অফ এস, এটা হচ্ছে আমার এস প্লেনটা। তাহলে এখানে কি কি ছিল, -1 -2 তে আমার ওপেন লুপ পোল গুলো ছিল, সেগুলোকে আগে প্লেস করি। -1 -2 তে আমার ওপেন লুপ পোল গুলো ছিল, আর 6 আর 8 এ ছিল আমার ওপেন লুপ 0। এটাকে একটু এক্সটেন্ড করি, 6 এবং 8 এ ছিল ওপেন লুপ 0। তারপরে কাজ কি ছিল, ওপেন লুপ পোল এবং ওপেন লুপ 0 গুলো প্লেস করার পর একটা হচ্ছে গিয়ে এই প্লেসমেন্ট যেটা ছিল, প্লেসমেন্ট, হ্যাঁ, ওপেন লুপ পোজ প্লাস 0 সংক্ষেপে লিখলাম। সেকেন্ড হচ্ছে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট, যেটা, হ্যাঁ, রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট গুলো আমরা দেখবো কি করব। আমার এখানে রিয়েল অ্যাক্সিস সেগমেন্ট হলে এইটা হলে একটা, দেখাই, এটা হলো আরেকটা, মানে বুঝতে পারতেছি সেগমেন্ট গুলো বা এই যে খণ্ডগুলো আসতেছে আমার পোলার 0 থেকে আসতেছে, এটা আরেকটা, ঠিক আছে, এটা আরেকটা, অনেকগুলো কিন্তু এখানে যেহেতু অনেকগুলো পোলস আর 0 আছে, একটা দুইটা, এই যে একটা পাইলাম, দুইটা, তিনটা, চারটা, আবার এখান থেকে এই যে একেবারে ইনফিনিটির মতো এর 5টা, ঠিক আছে, 5টা আমরা সেগমেন্ট পেলাম। এখন দেখতে হবে কোন কোন সেগমেন্ট আমার রিয়েল অ্যাক্সিস এর পার্ট। আচ্ছা, এটা আমি একটু দ্রুত দেখাই। তো আমরা হচ্ছে এই সেগমেন্টটা ডান দিকে কিছু নাই, কোনো পোল 0 নাই, সো এখানে এই সেগমেন্টটা আমার রিয়েল অ্যাক্সিস অংশ হবে না। এই সেগমেন্টের কথা যদি আমি বলি, তাহলে সেটা ডান দিকে হচ্ছে কয়টা আছে, একটা ওপেন লুপ পোল আছে, সো এটা হচ্ছে আমার রিয়েল রুট লোকাস অংশ হবে। এই যে পরে এই অংশ, এই যে সেগমেন্টটা আছে, সেই সেগমেন্টটা ডান দিকে হলো দুটো আছে, দুই হচ্ছে একটা ইভেন নাম্বার, সো এটা হবে না। এই সেগমেন্টটা ডান দিকে কয়টা আছে, 3টা আছে, দেখেন, এই যে 2টা আর এই যে একটা, 3টা, সো এটা হবে। আর এই সেগমেন্টের ডান দিকে একটাও নাই, তার মানে এই সেগমেন্টটা হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে দেখেন, যেগুলো দিয়ে আমি হচ্ছে যে গ্রিন কালার দিয়ে যেগুলো মার্ক করেছি, সেগুলো হচ্ছে আমার রুট লোকাসের অংশ হবে, ওই অ্যাক্সিস সেগমেন্ট গুলো। আচ্ছা, একবার যখন এই কাজটা করা শেষ, তারপর আমাদের কাজ আসলে অনেকখানি হয়ে যায়। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে রুট লোকাস গুলো আপনার হচ্ছে কি 3 নাম্বার যে পয়েন্টটা ছিল, যে ওপেন লুপ পোল থেকে এখান থেকে স্টার্ট হবে আর ওপেন লুপ 0 তে এসে শেষ হবে, তাই না, আপাতত এখন পর্যন্ত। ওপেন লুপ পোল থেকে, এই যে পোল তো এই দুইটা, মানে এখানে হচ্ছে কে এর ভ্যালু গুলো হলো 0, এই পোল গুলোতে কে এর ভ্যালু 0, আর এই 0 গুলোতে, ওপেন লুপ 0 গুলোতে কে এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, মানে এই জায়গায় ক্লোজ লুপ পোল গুলো নিয়ে যেতে হলে কে এর ভ্যালু ইনফিনিটি দিতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট হলে এখান থেকে একটা ব্রাঞ্চ আসলো, এখান থেকে একটা ব্রাঞ্চ আসলো, এসে মাঝখানে কোন একটা জায়গায় মিলিত হবে তারা, ঠিক আছে, মাঝখানে কোন একটা জায়গায় মিলিত হবে। মিলিত হয়ে তারা এখন কি করবে, এখন যেটা করবে যে এখান থেকে একটা ব্রাঞ্চ, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে, এখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে, ঠিক আছে, মাঝখানে তারা মিলিত হবে, মিলিত হয়ে একটা ব্রাঞ্চ এখান থেকে বের হবে, একটা ব্রাঞ্চ। এখন বের হয়ে কি করবে, সে কোথায় যাবে, যেহেতু তার 0 গুলো এই জায়গায় শেষ হয়েছে, কারণ কি বলা হয়েছে যে ওপেন লুপ পোল থেকে শুরু হয়েছে, ওপেন লুপ 0 তে এসে শেষ হবে, আর 0 গুলো যেহেতু ফাইনাইট, এগুলো কি আমার ফাইনাইট, তার মানে এদের লোকেশন কিন্তু আমি জানি অলরেডি, এদের লোকেশন জানি, এই যে এখানে একটা, এখানে একটা, তার মানে কি হবে, এই ব্রাঞ্চ গুলো তখন 0 দিকে চলে আসবে, এই ব্রাঞ্চ গুলো তখন এইভাবে করে 0 দিকে, একটা ব্রাঞ্চ এইদিকে, একটা ব্রাঞ্চ এইদিকে, এভাবে আসবে। এসে এই যে রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা, এখন প্রশ্ন হলো যে এখানে কেন নিয়ে আসলাম, দেখেন এই রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা কিন্তু আমার হচ্ছে গিয়ে রুট লোকাস অংশ, এটা কিন্তু না, এই যে এখানে যে সেগমেন্টটা আছে সেটা কিন্তু না, যার কারণে ব্রাঞ্চ গুলো কিন্তু এখানে আসে না,
কারণ এটা কিন্তু আমার রুট লোকাসের পার্ট না, এইটা হচ্ছে রুট লোকাসের পার্ট। সো এখানে আসলো, ঠিক আছে, যে এখান থেকে এই যে অ্যারো চিহ্ন ডাইরেকশন দেখাচ্ছে, এখান থেকে এসে এখানে আসে, এখানে এসে মিলিত হলো, এই যে সেগমেন্টে মিলিত হয়, একটা হলো ব্রাঞ্চ এদিকে যাবে অর্থাৎ এই জিরোতে যাবে, আরেকটা ব্রাঞ্চ এইদিকে যাবে। আমি বুঝতে পারছি কিনা জানি না, যে এখানে হচ্ছে দুটো এখানে মিলিত হয়ে এভাবে করে আসবে, এসে এই রিয়েল অ্যাক্সিস সেগমেন্টের উপরে তার মিলিত হয়, একটা হচ্ছে এই ব্রাঞ্চ এই জিরোতে গিয়ে শেষ হবে, আরেকটা ব্রাঞ্চ এই জিরোতে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এটা অনেকটা দেখতে এইরকম আর কি, কিছুটা সার্কুলার টাইপের এরকম হচ্ছে, এটা এই জিনিসটা রুট লোকাস। কথা কি বোঝা গেছে? আর এই ধরনের এক্সাম্পল মনে হয় আপনারা ওই আপনাদের সিসো টুলতে দেখানো হয়েছে, হয়তো করে দেখছেন আপনারা। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি এক্সাম্পলটা? ওকে, তো যেটা বলতেছিলাম যে আমাদের রুট লোকাস দুটো এইখান থেকে মিলিত হচ্ছে, তার কারণ হলো এই এই যে সেগমেন্টটা, এটা হচ্ছে আমার রুট লোকাসের উপ অংশ, এই দুটো সেগমেন্ট, এটাও কিন্তু না, এটাও কিন্তু না, দ্যাটস ওয়াই আমার ব্রাঞ্চ গুলো এদিকেও বের হয় নাই, এদিকেও কিন্তু বের হয়। ঠিক আছে, এই কথাটা একটু তখন বলা হয় নাই, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই দিক থেকে বা এই দিক থেকে কেন বের হলো না। বের হলো এই কারণে যে এইটা হচ্ছে আমার রুট লোকাসের উপর এই ব্রাঞ্চটা অংশ, এই জন্য রিয়েল অ্যাক্সিস সেগমেন্টটা আগে হিসাব করতে হয় কিন্তু। ঠিক আছে, স্যার কারণ কোথা থেকে বের হবে সেটা নির্ভর করে সেটার উপর। স্যার কার্ভেচারটা কেমন হবে স্যার? এইখানে কি মানে র্যান্ডম তো আর রাখতে পারবো না, এই যে বের হয়ে না, যে ওই এটা জায়গাটা আপনাকে মোটামুটি একটা হিসাব অনুসারে আঁকতে হবে, এটা আপনি পার্টিকুলার স্পেসিফিক্যালি আঁকতে হলে আপনাকে ইয়া করতে হবে, ওই কি বলে কম্পিউটার প্রোগ্রাম লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, এই পয়েন্ট গুলো কোথায় মিলিত হচ্ছে সেটা আপনাকে হিসাব করতে হবে, সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, আর বাকি যে এই কার্ভ যে পার্টটা, এটা মোটামুটি আপনি একটা আন্দাজ মতো আঁকবেন, এটাকে পার্টিকুলারলি আঁকতে হলে আপনাকে কম্পিউটার সিমুলেশন লাগবে আর কি, কম্পিউটার সিমুলেশন ছাড়া আপনি এটা পার্টিকুলার আঁকতে পারবেন না। ওকে, তো যাই হোক, তো আমরা আমাদের এই লাস্ট যে আলোচনা যে এক্সাম্পলটা, সেখান থেকে আমরা নতুন একটা কনসেপ্টে দিকে আমরা একটা কনসেপ্ট আলোচনা করব। এই যে দুটো ব্রাঞ্চ, দুটো পোল থেকে এসে দুটো ব্রাঞ্চ যে একটা জায়গায় মিলিত হলো, মিলিত হয়ে তারপর আবার তারা সেপারেট হয়ে গেল। ঠিক আছে, এই অংশটুকুকে যদি আমি একটু একটু ম্যাগনিফাই করে দেখাই, যে একটা পৌঁছিল এই জায়গায়, একটা পৌঁছিল এই জায়গায়, এই জায়গা থেকে একটা আসছে, এই জায়গা থেকে একটা আসছে, এই পোলটা থেকে একটা আসছে, এসে এই মাঝখানে কোন একটা জায়গায় তারা মিলিত হয়েছে, মিলিত হয়ে তারা আবার কি হয়েছে, দুটো ব্রাঞ্চ সেপারেট হয়ে গেছে। ঠিক আছে, এই পয়েন্টে একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রেক অ্যাওয়ে পয়েন্ট। ঠিক আছে, আবার দেখেন এই ব্রাঞ্চটা যখন এদিকে গেছে, যাওয়ার পর এইখানে এসে তারা আবার আবার পুনরায় মিলিত হয়েছে, তাই না? এইখানে এসে কি হয়েছে, এই জায়গাটাকে যদি আমি আরেকটু আলাদা করে যদি দেখাই, এখানে -8 ছিল, এখানে -6 ছিল, তো দুটো ব্রাঞ্চ এসে এখানে কি হয়েছে, মিলিত হয়েছে, এই পয়েন্টটাতে এসে তারা মিলিত হয়ে তারপর হচ্ছে কি তারা দুইজন দুই দিকে গেছে, একটা এইদিকে গেছে, একটা এইদিকে গেছে। তো এই পয়েন্টটার একটা নাম আছে, এটাকে বলা হয় ব্রেক ইন। একটা হলো অ্যাওয়ে, মানে এরা এখান থেকে দূরে চলে গেছে, এই পয়েন্টটা থেকে কি হয়েছে, ব্রাঞ্চ দূরে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা হলো অ্যাওয়ে। আর এখানে কি হয়েছে, ইন, মানে এই পয়েন্টে দুটো ব্রাঞ্চ এসে মিলিত হয়েছে, ইন হয়েছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে কি ব্রেক ইন পয়েন্ট। এগুলো বের করারও কিন্তু কিছু ফর্মুলা আছে, এগুলো বের করার কিছু ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এই যে পয়েন্ট যে দুটো আছে, আমি এটা একটা ডিফারেন্ট একটা পেজ, আমি তো জাস্ট দ্রুত জিনিসটা স্কেচ করে বলি। আমাদের মোটামুটি জিনিসটা তো ছিল এরকম, স্কেচ করা যেহেতু আমরা আলোচনা করে ফেলছি, সো এই পার্টটুকু আমি আর রিপিট করতেছি না। এখান থেকে এইদিকে আমার আঁকাটা অত পারফেক্ট হচ্ছে না, আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি। একটা হচ্ছে, এটা হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট ছিল, আর এটা ছিল ব্রেক ইন পয়েন্ট। তো আমরা যদি এই যে এটা তো আমার রিয়েল অ্যাক্সিস, তাই না? এই যে এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, বা এটাকে আমি যদি সিগমা বলি, এই সিগমার সাথে যদি গেইনটাকে যদি ই করে দেখি, প্লট করে দেখি, ঠিক আছে, সিগমার সাথে যদি গেইনটাকে প্লট করে দেখি, তাহলে এই জায়গাগুলোতে খেয়াল করে দেখেন, এখান থেকে যেহেতু রুট লোকাস শুরু হয়েছে, এখানে কি রুট লোকাসের ভ্যালু কি, কে এর ভ্যালু 0 ছিল না? আর পোল গুলোতে কে এর ভ্যালু কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়, এটা আপনারা জানেন। তাহলে এই পয়েন্ট গুলোতে কে এর ভ্যালু হতেছে সবচেয়ে কম, মিনিমাম। এই পয়েন্ট গুলোতে কে এর ভ্যালু হতেছে কি
সবচেয়ে কম বা মিনিমাম। এই জায়গাটাতে আপনি যখন আস্তে আস্তে ডান দিকে, যেমন এখান থেকে যখন ডান দিকে যাচ্ছেন আর এখান থেকে যখন বাম দিকে যাচ্ছেন, কে ভ্যালু কি হতেছে, আস্তে আস্তে বাড়াইতে হইতেছে। তার মানে হইতেছে কি, এই জায়গায় এখান থেকেও কে ভ্যালু বাড়তেছে, এখান থেকে কে ভ্যালু কিন্তু বাড়তেছে। আপনি যখন এখান থেকে বাম দিকে যাচ্ছেন, কে ভ্যালু বাড়াইতে হইতেছে। দেখেন এটা কিন্তু কে এর এগেইনস্টে আমি প্লট করতেছি, ভেরিয়েশনটা দেখাচ্ছি। আর এখানেও কি হইতেছে যে যখন আপনি আস্তে আস্তে ডান দিকে যাচ্ছেন, কে এর ভ্যালু এখান থেকে আস্তে আস্তে বাড়াইতে হইতেছে, বাড়াইতে 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 এই যে জায়গায় তারা মিলিত হয়েছে, সেই জায়গায় তারা একটা ম্যাক্সিমাম একটা ভ্যালু পায়। সেই জায়গায় কি হয়, একটা ম্যাক্সিমাম একটা ভ্যালু কিন্তু পাই আমরা কে। এবং যখনই কে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাই, আমরা কি, আমাদের কি হয়, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়। আপনারা জানেন কোন একটা ফাংশনে যেখানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম কি হয়, জিরো হয়। তার মানে আমরা যদি ডিকে ডিএস এই ডেরিভেটিভটা নেই, এই কেটাকে যদি এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এই পয়েন্টটাতে এই ডেরিভেটিভের ভ্যালুটা হবে জিরো। এই কনসেপ্টটা থেকে আমরা হচ্ছে এই পয়েন্টটাকে ক্যালকুলেট করব। অনুরূপ ভাবে এখানে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাগুলোতে যদি আমি দেখাই, এখানে কি হইতেছে, কে এর ভ্যালু কত, এখানে হলো কে এর ভ্যালু কিন্তু ইনফিনিটি, বিশাল বড় একটা ভ্যালু। ইনফিনিটি তো আসলে দেখানো সম্ভব নয় স্কেলে, এখানে কে এর ভ্যালু ইনফিনিটি, বিশাল বড় একটা ভ্যালু। তার তার আগের পয়েন্ট গুলোতে আমার মনে হয় এই জায়গায় আমি অ্যারো চিহ্নটা একটু ভুল দিচ্ছি। এই অ্যারো চিহ্নগুলোকে আমি একটু কারেক্ট করি, এই অ্যারো চিহ্নগুলো ভুল হয়েছে। আচ্ছা, অ্যারো চিহ্নগুলো ডাইরেকশন হবে এইভাবে, এইভাবে এইভাবে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি হইতেছে, কে এর ভ্যালু বাড়তে 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 এই পয়েন্টে এসে এই জায়গায় কি ইনফিনিটি হয়েছে, এই জিরো গুলোতে গিয়ে ইনফিনিটি হয়েছে। তার মানে কি, জিরো গুলোতে পৌঁছানোর আগে কে এর ভ্যালু ইনফিনিটির চেয়ে কম ছিল। তো আমরা কি বলতে পারি এই আর্গুমেন্ট থেকে, যে এই ফাইনাইট পোল গুলোতে আপনার কে এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তার মানে এইখানে কি হবে, কে এর ভ্যালু, আমি যদি উল্টা দিকে যদি যাই, এই ফাইনাইট পোল থেকে যদি এই ব্রেকিং পয়েন্টের দিকে যদি যাই, ফাইনাইট জিরো থেকে, এই ফাইনাইট জিরো থেকে যদি ব্রেকিং পয়েন্টের দিকে যাই, তাহলে আমরা আসলে গেইন কমতে কমা দেখবো। এখানে যেমন গেইন বাড়া দেখছে, এখানে দেখবো গেইন কমা, কমতে 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 ওই যে জায়গায় এসে তারা মিলিত হয়েছে ব্রেকিং পয়েন্ট, সেখানে আমরা একটা মিনিমা পাবো। সেখানে আমরা কি পাবো, একটা মিনিমা পাবো। ঠিক আছে, ব্রেক ওয়ে পয়েন্টের ক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম পাবো, আর ব্রেক ইন পয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে কি পাবো, একটা মিনিমাম পাবো। বাট মিনিমাম হোক বা ম্যাক্সিমাম যাই হোক, এই সূত্রটা সবসময় আপনারা জানেন, এটা হয়তো ইন্টারমিডিয়েট করে আসছে, যে একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যখন যায়, তখন কি হবে, অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভটা কি হতে হবে, ফাংশনে ওই পয়েন্টে জিরো হতে হবে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা থেকে আমরা আসলে ক্যালকুলেট করবো। কিছুক্ষণ আগে যে আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম, সেই প্রবলেমটা কি ছিল, 1 প্লাস কে এস প্লাস 6, এটা ছিল এস প্লাস 8। ঠিক আছে, s plus 1 s plus 2 equals to 0। তো এইখান থেকে হইতেছে আমরা এই ব্রেকিং এবং ব্রেকওয়ে পয়েন্টটা ক্যালকুলেট করব। এইটা আপনাদেরকে অবশ্যই ক্যালকুলেট করে দেখাতে হবে। এই যে ইয়াটা এখানে যে কার্ভেচারটা, এটা আপনি একটা মোটামুটি আপনার কনসেপচুয়ালি এঁকে দিলেই হবে। ওকে, অ্যারো চিহ্নগুলো অবশ্যই দেখাতে হবে। এটা একটু, এটা কিন্তু ভুল হয়, আমি খাতা দেখার সময় দেখছি অনেকে অ্যারো চিহ্ন দেয় না, এটা দিতেই হবে। ওকে, তাহলে এখানে যদি আমি এটাকে যদি একটু এভাবে করে লিখি, s plus 2 প্লাস কে প্লাস 6 প্লাস 8। আচ্ছা, আমাদের জিনিসটা তো হইতেছে ডিকে ডিএস সমান 0, তার মানে কে টাকে একদিকে নিতে হবে, রাইট? তাহলে আমরা যদি কে টাকে যদি আমরা একদিকে যদি নেই, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে কি এরকম। আমরা যদি ভিতরে গুণ করে দিয়ে যদি লিখি, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে কি এরকম, এস স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3s প্লাস 2, আর নিচে আসে এস স্কোয়ার প্লাস এইটা আসবে কত, আপনাদের যদি কারোর কাছে ক্যালকুলেটর থেকে একটু কাইন্ডলি ক্যালকুলেটরটা বের করেন, কারণ আমাদের ক্যালকুলেটর লাগবে এই হিসাবটা করতে। ওকে, 14s প্লাস 48। ঠিক আছে, এইটা হলো কি, যে এই অংশটা গুণফল আর কি, এই যে s প্লাস 6 আর এইটার গুণফল হলো এটা, আর এই উপরেরটা হলো কি এইটার গুণফল আর কি। আচ্ছা, এবার হতেছে আমাদের ডিকে ডিএস, এটা সমান সমান 0। তার মানে কি, এটাকে যদি আমরা এই যে যে জিনিসটা দেখলাম, কে এটাকে আমরা এস এর ফাংশন আকারে প্রকাশ করছি, তাই এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে, আপনাদের ইউভি এর সূত্র খেয়াল আছে না, এই যে ডি ডি এক্স অফ ইউ বাই ভি কি ছিল মনে আছে তো, নিচে ছিল ভি স্কয়ার, তারপর হলো ভি আগে ডিইউ ডিএক্স মাইনাস তারপর ইউ ডিভি ডিএক্স, এরকমই কিন্তু নিচের এই পুরো অংশটা যেটা এস স্কয়ার প্লাস 14s প্লাস 48 এটার স্কয়ার, তারপর এটাকে যদি আমি আগে রাখি,
হ্যাঁ 48 তারপর হচ্ছে এটাকে যদি ডেরিভেটিভ করি এটা হচ্ছে আমার ইউ ছিল আর এটা হচ্ছে আমার ভি, নিচেরটা হলো আমার ভি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি আসে 2s প্লাস 3 মাইনাস আচ্ছা পরের অংশটা এখানে লিখি s স্কয়ার প্লাস 3s প্লাস 2 তারপর এটাকে ভি কে ডেরিভেটিভ করলে আসে 2s প্লাস 14। ঠিক আছে, তো এটা সমান সমান হইতেছে 0, এই পুরো জিনিসটা সমান সমান 0। আচ্ছা এটাকে সলভ করে, আচ্ছা আমি সলিউশনটা আপনাদের উপর ছেড়ে দিই, আপনারা তো 4 স্টুডেন্ট, আমার মনে হয় না এইসব জিনিস আমার সলভ করে 2 করার দরকার আছে। তো আপনার এস এর ভ্যালু আপনার এখানে যেটা আসবে, আমি আপনাকে বলি, আপনি যদি এটাকে এস এর জন্য সলভ করেন, এখানে কিছু রিয়েল ভ্যালু আসতে পারে, কিছু আপনার ইমাজিনারি ভ্যালু বা কমপ্লেক্স কিছু ভ্যালু আসতে পারে। আপনি যদি এটাকে ফাইনালি সলভ করেন কিছু কমপ্লেক্স ভ্যালু আসতে পারে। আপনি যদি এসটাকে যদি সলভ করেন ক্যালকুলেটরে, তাহলে আপনি কোনটা নেবেন, রিয়েলটা নেবেন না কমপ্লেক্স নেবেন, কোনটা নেবেন আমাকে বলেন। রিয়েলটা স্যার। রিয়েলটা নিব, কেন নিব? কারণ ব্রেক ইন ব্রেকআওয়ে পয়েন্ট তো রিয়েল অ্যাক্সিসের উপর অবস্থান করে। এই যে ব্রেক ইন ব্রেকআওয়ে পয়েন্ট, এগুলো কিন্তু কিসের উপর অবস্থান করে? এগুলো হলো সব কিন্তু রিয়েল ভ্যালু। এই পয়েন্টের ভ্যালুগুলো কি সব কি রিয়েল। তো এখানে আমার দুইটা অ্যান্সার আসবে, মানে দুইটা রিয়েল ভ্যালু আসবে, তাই না? দুইটা রিয়েল ভ্যালু আসবে। সো দুটো রিয়েল ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা দেখবেন, এখানে এক কত ছিল, এটা ছিল হইতেছে -2, এটা ছিল -1, এটা ছিল -6 আর -8। তো যেই ভ্যালুটা দেখবেন -1 আর -2 এর মধ্যে আছে, সেটাকে কি বলবেন? সেটাকে হইতেছে আপনি ব্রেক অ্যাওয়ে পয়েন্ট বলবেন। আর যেই ভ্যালুটা আপনার -6 আর -8 এর মাঝখানে আসবে, সেটাকে আপনি কি বলবেন? ব্রেক ইন বলবেন। কথা বোঝা গেছে? এটা আপনাকে ছবি থেকে বুঝতে হবে কিন্তু, যে যেই ভ্যালুটা আপনার -2 আর -1 এর মাঝখানে আসতেছে, সেটা হচ্ছে কি আমার কি ব্রেক ইন, আর যেটা এই -6 আর -8 এর মাঝখানে আসতেছে, সেটা হচ্ছে কি আমার ব্রেক আওয়ে ভ্যালু। আর যদি কোনো কমপ্লেক্স ভ্যালু আসে, সেটা অবশ্যই আপনি কনসিডার করবেন না। মানে আমি ইন জেনারেল একটা সিনারিও দিচ্ছি, এটার ক্ষেত্রে কমপ্লেক্স ভ্যালু নাও আসতে পারে বা আসতে পারে, এটা আপনারা করে দেখবেন। ঠিক আছে, তো এভাবে করে আপনাদের ব্রেকিং এবং ব্রেকওয়ে পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে এই অনুসারে অবশ্যই ড্র করতে হবে। যদি ব্রেকিং ব্রেকওয়ে পয়েন্ট ক্যালকুলেট না করে ড্র করেন, এটার কারণে কিছু মার্কস কাটা যাবে। ঠিক আছে।